কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের বহুল কাঙ্ক্ষিত ক্লাস কৃষিগুচ্ছ ফাইনাল সাজেশন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত আছি, তোমাদের মুন্না ভাইয়া। সবার আগে আমাকে একটু জানাও যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি একটু চেক করে নিচ্ছি। সো সবাই আমরা দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাব। সো একটু আমি চেক করে নিচ্ছি, সবাই একটু ওয়েট করো। ওকে, সো সবাই আমরা একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাব। আজকে আমরা কোন অধ্যায়ের উপর ক্লাস করব এটা তোমরা ইতিমধ্যেই জানো, সেটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের নিউটনিয়ান বলবিদ্যা। সো সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাব এবং আমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছি তারা একটু নিজেদের বন্ধুবান্ধবদের একটু মেনশন করে দিব। সো সবাই একটু আমরা লাইভ ক্লাসটিতে দ্রুত যুক্ত হয়ে যাব। ওকে, সো সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাব এবং ইতিমধ্যেই যারা যুক্ত হয়ে গিয়েছি তারা একটু বন্ধুদের মেনশন করে জানিয়ে দিব যে আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। সো আমরা দ্রুতই ক্লাসটা শুরু করে দিব। সো সবাই একটু দ্রুত চলে আসি আমরা। আমি অল্প কিছুক্ষণ সময় দিব তোমাদের, আর 30 সেকেন্ড পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাস শুরু করে দিব। সো সবাই একটু আমরা ঝটপট চলে আসি। ডান ডান। ওকে, সো এই তো সবাই হচ্ছে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমার কথা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া সকল কিছু ঠিকঠাক আছে কিনা। তাহলে আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাস কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ফাইনাল সাজেশন ক্লাস পদার্থবিজ্ঞানের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের উপর আমরা ক্লাসটা শুরু করে দেবো। সো সবাই একটু দ্রুত রেসপন্স করো যে ভাইয়া সকল কিছু ঠিকঠাক আছে কিনা। সবাই সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আর যারা ইতিমধ্যেই ক্লাসটিতে যুক্ত হয়ে গিয়েছি তারা অবশ্যই একটু বন্ধুদের মেনশন করে দাও, কারণ আমরা সবাই মিলে, আমাদের যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম, আমরা সবাই মিলে এই ক্লাসটা করলে আলটিমেটলি পরীক্ষার আগ মুহূর্তে ইনশাআল্লাহ তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম। সো আমরা এই লাস্টের সাজেশন ক্লাসে যাই পড়াবো ইনশাআল্লাহ এখান থেকে ভর্তি পরীক্ষায় কমন চলে আসবে। সো সবাই এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে এবং নিজে করার পাশাপাশি সকল বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবে যাতে করে এই ক্লাসটা করার সুযোগ পায় এবং শেষ মুহূর্তের ফাইনাল প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারে। ওকে, আর একটা কথা শুরুতেই বলে রাখি, আজকের ক্লাসের দাগানো স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যা পড়াবো তাই ইনশাআল্লাহ পরীক্ষার হলে সর্বোচ্চ সংখ্যক কমন চলে আসবে। সো সবাই দাগানো স্লাইডটা কালেক্ট করে নিবে, এখন নোট করার কোনো দরকার নাই, কারণ ক্লাসের দাগানো স্লাইডটা আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিই। দাগানো স্লাইডটা পেতে জাস্ট ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই, এমডি মনিরুজ্জামান মুন্না এই পেজে নক করলেই তোমাদেরকে দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ওকে, সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই। আজকে কিন্তু গতানুগতিক আমরা প্রশ্ন সমাধান করব না, আমরা অলরেডি প্রশ্ন সমাধানের ক্লাস অর্থাৎ ফিজিক্স এবং ম্যাথ অংশের প্রত্যেকটা অধ্যায়ের একদম ধরে ধরে বিগত 30 বছরের প্রশ্ন আমি সমাধান করাই দিছি, ঠিক আছে? সো আজকে কিন্তু আমরা প্রশ্ন সমাধান ক্লাস করব না। আজকে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন, অর্থাৎ আমি কোনো এক্সট্রা জিনিসপাতি পড়াবো না, জাস্ট জিস্ট পয়েন্টগুলো অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো পরীক্ষা আসার মতো জাস্ট সেগুলো নিয়ে পড়াবো। সো সুন্দর মতো তোমাদের রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। সো তার আগে একটা কথা বলে রাখি, যারা তোমরা আমার ক্লাসে নতুন, অনেকেই আছো নতুন, তারা আলটিমেটলি যাদের হচ্ছে অধ্যায়ভিত্তিক ক্লাসের প্রয়োজন আছে তারা কি করবা, তাদেরকে আমি একটু দেখাই দিই। তারা সুন্দরভাবে আমার ফেসবুক পেজে একটু যাবা, ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্নাতে চলে যাবা, চলে যাওয়ার পর দেখবা
যে একদম সুন্দরভাবে আমরা অলরেডি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যত আসলে ক্লাস নিয়েছি, অধ্যায়ভিত্তিক ক্লাস, সুন্দরভাবে আমি তোমাদেরকে ফিচার্ড অপশনে পিন পোস্ট আগে সাজা দিয়েছি। দেখো এমডি মনিরুজ্জামান মুন্না, আমার ফেসবুক পেজে যাবা, দেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবা, দেখবা এই দেখো সম্পূর্ণ ফ্রিতেই কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ও ইংরেজি অংশ যত আমরা লাইভ ক্লাস নিয়েছি সকল ক্লাসের লিঙ্ক আমি সুন্দরভাবে এই পোস্টের মাধ্যমে সাজাই দিছি। সো একটু ওয়েট করি আমরা, দেখো যা পদার্থবিজ্ঞান ক্লাসের লিঙ্ক, তারপরে হচ্ছে উচ্চতর গণিত ক্লাসের লিঙ্ক, তারপরে হচ্ছে রসায়ন, তারপরে হচ্ছে আমাদের জীববিজ্ঞান, ইংরেজি সকল কিছু আছে কিন্তু এখানে। সো এইভাবে তোমরা যাদের অধ্যায়ভিত্তিক ক্লাসের প্রয়োজন, অর্থাৎ প্রশ্ন সমাধান ক্লাসের প্রয়োজন, তারা এইভাবে সুন্দর মতো যার যেই অধ্যায়ের সমস্যা সেই অধ্যায়ের ক্লাস করে নিবা। ওকে, সো চলো আমরা আর বেশি কথা না বলি, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাস আজকে যেটা করব সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার ফাইনাল সাজেশন ক্লাস। এখানে কিন্তু কোনো প্রশ্ন সমাধান করাবো না, জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন। আর প্রশ্ন সমাধানের ক্লাস লাগলে কিভাবে তোমরা করবা অলরেডি আমরা নিয়ে ফেলছি, তোমাদেরকে দেখাই দিলাম, সেভাবে ক্লাসগুলো করে ফেলবা। সো চলো দেখো, সো আমরা যদি ক্লাসে যাই ভাইয়া, প্রথমে দেখো আমাদের নিউটনিয়ান বলবিদ্যা। সো নিউটনিয়ান বলবিদ্যায় আমরা আসলে কোন কোন টপিক 100% গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, আর কোন কোনগুলো একটু লেস ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদেরকে যদি একটু ধারণা দিই তাহলে তোমাদের খুব সুবিধা হবে। সো চলো, সো দেখো এইখানে আমরা কোন কোন টপিক 100% গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটু আলোচনা করব সবার আগে। সো আমাদের 100% ইম্পর্টেন্ট টপিক যেগুলো পরীক্ষায় একদম আসার মতো, সেগুলো যদি আমি তোমাদেরকে বলি, সর্বপ্রথম যেটা আসবে, যেহেতু নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের নাম, তার মানে আমাদের বল সংক্রান্ত। কি সংক্রান্ত ভাইয়া? বল সংক্রান্ত। বল সংক্রান্ত এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই অধ্যায়ের টপিক। সো এইখান থেকে কিন্তু আমাদের ম্যাথমেটিক্স আসে, বল সংক্রান্ত। একটু পরে আমরা ইন ডিটেলস বলের যা যা লাগবে সব কিছু তোমাদেরকে দেখাই দেবো। আগে টপিকগুলো সিলেকশন করবা কীভাবে, বা টপিক কী কী জিনিস আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে আইডিয়া দেবো। জাস্ট এই ক্লাসগুলো, লাস্ট মুহূর্তের এই ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ এনাফ তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রিপারেশনটাকে গুছিয়ে নেওয়ার জন্য বা শেষ মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য। দেখো বল সংক্রান্ত এখান থেকে আমাদের অবশ্যই ম্যাথমেটিক্স আসবে, কিভাবে কোন সূত্র থেকে ম্যাথমেটিক্স আসবে একটু পরে তোমাদেরকে আলোচনায় যাব আমি। তারপরে দেখো এইখান থেকে বল সংক্রান্ত আমাদের কি ভাইয়া, আমাদের একটা এমসিকিউ অংশ এখান থেকে খুবই আসে, সেটা হচ্ছে মৌলিক বল। সো বল সংক্রান্তর সাব টপিক হচ্ছে মৌলিক বল। এই মৌলিক বলটাও একটু দেখে রাখবা, ঠিক আছে? সো আমরা প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু ইন্ডিভিজুয়ালি একটু পরে আলোচনায় যাব, যে ভাইয়া বল সংক্রান্ত কী কী আসতে পারে, মৌলিক বল সংক্রান্ত কী কী আসতে পারে একটু পরে আমি যাব। আগে টপিকগুলো সিলেকশন করাই দিচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো আমরা সর্বপ্রথম আমরা বল দেখলাম, তারপরে মৌলিক বল, এখন হচ্ছে ঘাত বল বা বলের ঘাত। এই টপিকটাও আমাদের 100% গুরুত্বপূর্ণ। সো ঘাত বল বা আমাদের বলের ঘাত এই টপিকটাও আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ। সো দেখো আমরা ঘাত বল এবং বলের ঘাত পাইলাম। সো তারপরে যদি আমি আসি, তারপরেই তোমরা হচ্ছে কেন্দ্রমুখী বল, এটাও আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো কেন্দ্রমুখী বল ও ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ এবং কেন্দ্রমুখী বল, এই টপিকটা পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সো দেখো আমরা কিন্তু যেগুলো 100% গুরুত্বপূর্ণ সেগুলোই জাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে। তারপরে আরেকটা জিনিস জাস্ট পড়বা 100% গুরুত্বপূর্ণর মধ্যে, সেটা হচ্ছে আমাদের যে ভাইয়া ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। সো এই কয়েকটা টপিক হচ্ছে আমার মতে আলটিমেটলি 100%, ঠিক আছে, 100% ইম্পর্টেন্ট। সো তোমাদের যদি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এই কয়েকটা টপিক থেকে আসার সম্ভাবনা অনেক 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 বেশি, ঠিক আছে? 100% আমি বলে দিলাম যে আসার সম্ভাবনা অনেক বেশি। এখন তোমরা বলতে পারো যে ভাই এই টপিকের বাইরে প্রশ্ন আসবে না, আসতে পারে। আমি আমার অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি, যে এটা একদম যে ওহির মতো কাজ করবে, কোনো ভুল নাই, বিষয়টা কিন্তু এমন না। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতেছি। ইনশাল্লাহ আমি আশাবাদী 80 থেকে 90% এর মধ্যেই ইনশাল্লাহ থাকবে। সো দেখো আমরা বেশি কিন্তু টপিক লিখিনি। নিউটনিয়ান বলবিদ্যায় কি টপিক লিখলাম ভাইয়া? বল সংক্রান্ত। এখানে বলের সাব টপিক হচ্ছে আমাদের মৌলিক বল। এটা থেকে আমাদের কি থিওরি টাইপ এমসিকিউ আসতে পারে, একটু পরে আমি সবকিছুই দেখাই দিব ইন ডিটেলস। তারপরে বল বা বলের ঘাত, এখান থেকে ম্যাথ আসে। তারপরে কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী ত্বরণ, এখান থেকেও ম্যাথ আসে আমাদের। আর ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আমি যদি স্পেসিফিকভাবে বলি, এখান থেকে তোমরা পড়বা হচ্ছে পশ্চাৎবেগ এবং আমাদের সংঘর্ষ, অর্থাৎ দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ আর পশ্চাৎবেগ, এই টপিক দুইটা পড়বা। তার মানে দেখো আলটিমেটলি আমাদের 100% ইম্পর্টেন্ট যে আমাদের হচ্ছে টপিকগুলো, সেগুলো আমরা অলরেডি দেখে ফেললাম। তার মানে যখন তুমি প্রিপারেশন নিবা বা রিভিশন দিবা, তখন তোমার মাথায় রাখতে হবে যে ভাইয়া এইখান থেকে কোন কোন টপিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো পরীক্ষার জন্য বেশি আসার সম্ভাবনা। সো এই 100% টপিকগুলো আমি কিন্তু তোমাদেরকে লিখে দিলাম। সো একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা ভাইয়া, একটু বলো। আমার কথা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? সব কিছু ঠিকঠাক আছে তো, তাই না? আমাকে একটু বলো যে ভাইয়া এই টপিকগুলো যে আমি বললাম এটা 100% আসার মতো,
ঠিক আছে, আসার মতো ইনশাআল্লাহ। যদি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে নিউটন বলবিদ্যা থেকে, আর অবশ্যই আসে নিউটন বলবিদ্যা থেকে, কমপক্ষে 2টা করে প্রশ্ন থাকে প্রত্যেক বছরই, তোমরা প্রশ্ন ব্যাংক ভালো মতো অ্যানালাইসিস করলেই দেখতে পারবা। সো এই টপিকগুলান থেকে সম্ভাবনা বেশি সব থেকে আসার, এই টপিকগুলান থেকে সম্ভাবনা বেশি সব থেকে আসার। এখন যদি আমি তোমাকে বলি যে ভাই এটার থেকে একটু কম ইম্পর্টেন্ট, ধরো আমি 50 থেকে 70%-এর 50 থেকে 70% ইম্পর্টেন্ট যে টপিকগুলান আছে সেই টপিকগুলান যদি আমি একটু বলি, সেটার মধ্যে আমাদের সর্বপ্রথম যেটা থাকবে সেটা কি ভাইয়া, কোন টপিক দেওয়া যায়? যেমন মনে করো আলটিমেটলি হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, এখান থেকেও আসতে পারে, সিম্পল। সো দেখো এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা সব থেকে বেশি। এগুলো হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট। এটা কি ভাইয়া? লেস ইম্পর্টেন্ট। দেখো লেস ইম্পর্টেন্ট, দেখো আজকে দাগানো স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো এখন নোট করার কোনো দরকার নাই, পুরো ক্লাসের দাগানো স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, কোনো টেনশন নাই, ঠিক আছে? সো আমি কি বললাম যে ঘর্ষণ সংক্রান্ত, কি ভাইয়া? ঘর্ষণ সংক্রান্ত। সো এই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তারপরে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, একটু পরে আমরা সকল টপিক ইন ডিটেলস পড়বো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তারপরে দেখো আমরা ব্যাংকিং কোণ, এটা একটু লেস ইম্পর্টেন্ট টপিক। কি ভাইয়া? ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণ, ব্যাংকিং কোণটা একটু লেস ইম্পর্টেন্ট টপিক। তারপরে আমরা কি পড়তে পারি? তারপরে আমরা দেখো, তারপরে আলটিমেটলি আমরা জড়তার ভ্রামক, তারপরে হচ্ছে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক পড়তে পারি, জড়তার ভ্রামক, এটাও একটু লেস ইম্পর্টেন্ট। তারপরে কৌণিক এবং রৈখিক যে জিনিসপাতির সম্পর্ক আছে, কৌণিক এবং রৈখিক সম্পর্ক, কৌণিক এবং রৈখিক সম্পর্ক, রৈখিক সম্পর্ক, কৌণিক এবং রৈখিক সম্পর্ক। কি ভাইয়া? কৌণিক এবং রৈখিক সম্পর্ক, এটা আমরা একটু দেখতে পারি, এটা কিন্তু একটু লেস ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারি যে তারপরে আমরা কৌণিক গতিশক্তিটাও একটু দেখতে পারি, কৌণিক গতিশক্তি। তারপরে লাস্ট অংশ একটা দেখতে পারি, যেটা কৃষি বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার আসছিল। সো সেটা হচ্ছে আমাদের হচ্ছে কৌণিক গতি। আলটিমেটলি আমরা কৌণিক এবং রৈখিক সম্পর্ক লিখছি, সো দরকার নাই আর স্পেসিফিকভাবে লেখার। একটু পরে আমি যখন ইন ডিটেলস আলোচনা করব, সেটা তোমরা আশা রাখি তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটা টপিক নিয়ে আমি এখন আলোচনা করব। সো সবার আগে আমাকে বলো যে ভাইয়া একটা ধারণা হয়ে গেল না তোমার নিউটনের বলবিদ্যা থেকে কোন জিনিসপাতি সব থেকে বেশি আসার মতো আর কোনগুলো একটু লেস ইম্পর্টেন্ট? সবাই বুঝতে পারছো? সবার ক্লিয়ার? এতটুকু আমাকে বলো আগে, যে ভাইয়া এতটুকু আমাকে একটু বলো যে সবার ক্লিয়ার কিনা। দেখো আমি কিন্তু তোমাদেরকে খুব সুন্দর মতো বলে দিলাম যে ভাইয়া নিউটনের বলবিদ্যার জন্য 100% ইম্পর্টেন্ট টপিক গুণগুলান, 100% ইম্পর্টেন্ট টপিকগুলো আমি যদি আবারও বলি, দেখো বল সংক্রান্ত এখান থেকে ম্যাথ আসে, তারপরে এখান থেকে আমাদের থিওরি টাইপ আসতে পারে, মৌলিক বল, তারপরে দেখো বলের ঘাত বা ঘাত বল, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণ, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, যদি আসে এই কয়েকটা টপিক থেকে সব থেকে আসার সম্ভাবনা বেশি। আর যদি আমি বলি একটু লেস ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, যেগুলো 50 থেকে 70%-এর মধ্যে পড়ে, ঘর্ষণ সংক্রান্ত আমাদের হচ্ছে, তারপরে দেখো আলটিমেটলি ব্যাংকিং কোণ, জড়তার ভ্রামক, কৌণিক এবং রৈখিক সম্পর্ক এবং কৌণিক গতিশক্তি, এই কয়েকটা টপিক আমাদের একটু লেস ইম্পর্টেন্ট। ওকে, তো সবার ক্লিয়ার ভাইয়া? একটু বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা? এই কমেন্টে রেসপন্স করতে হবে কিন্তু, না হলে কিন্তু ক্লাস আগানো যাবে না, একটু ক্লাস লম্বা হবে, কারণ আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো সবাই একটু দ্রুত বলো যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, সব কিছু টপিকগুলো বুঝতে পারলাম কিনা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এই যে ওয়াজিহা বলছো যে ভাই এক্সাম সম্পর্কে, দেখো এক্সাম সম্পর্কে এখনো কোনো বার্তা আসলে আসে নাই যে ভাইয়া কবে নাগাদ পরীক্ষা হবে, এগুলো কিচ্ছু আসে নাই। সো আলটিমেটলি আমরা ধরে নিব যে যেহেতু আগস্ট মাস, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা শেষ পর্যায়ে ইনশাল্লাহ হইতে পারে, এটা কেউই শিওরলি বলতে পারবে না। তোমরা একটা টার্গেট রেখে পড়াশোনা চালাই যাও, আর আমরা তো আসি প্রতিদিন তোমাদের ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ পড়াশোনাটা একদম লাস্ট মুহূর্তে সম্পূর্ণটাই গুছাই দেওয়ার দায়িত্ব আমাদের। তোমাদের জাস্ট কাজ থাকবে ভাইয়াদের উপর বিশ্বাস রেখে ক্লাসগুলো করা, ইনশাল্লাহ আশাহত হবে না। ওকে, সো চলো, এই তো সবার ক্লিয়ার। এখন দেখো আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলাদাভাবে আলোচনা করব। সো সবার আগে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বল সংক্রান্ত। সেটা কি ভাইয়া? বল সংক্রান্ত। সো বল সংক্রান্ত আলটিমেটলি আমি আলোচনায় যাওয়ার আগে একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তোমাদের সবার রিকোয়েস্টে কিন্তু আমরা কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচের লাইভ এক্সাম নেওয়ার ব্যবস্থা করেছি আবারও। সেটা হচ্ছে নামে মাত্র কোর্স ফি দিয়ে, শুধুমাত্র 100 টাকা দিয়ে আমাদের এই এক্সাম ব্যাচে এনরোল করলেই পাবা তুমি আলটিমেটলি সকল পরীক্ষা দেওয়ার অ্যাক্সেস। সো দেখো আলটিমেটলি তুমি শুধুমাত্র 100 টাকা দিয়ে আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারবা। এক্সাম ব্যাচে আমাদের মোট 25টা পরীক্ষা থাকবে। মোট কয়টা পরীক্ষা থাকবে? 25টা পরীক্ষা থাকবে। সো আলটিমেটলি এই 25টা পরীক্ষার মধ্যে দেখো আমরা 4টা ভাগ করছি। অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে আমাদের 7টা, তারপরে পেপার ফাইনাল থাকবে আমাদের 8টা, সাবজেক্ট ফাইনাল থাকবে 5টা এবং পূর্ণাঙ্গ 100 নম্বরের মডেল টেস্ট থাকবে আমাদের 5টা। সো আমরা প্রায় 1300 থেকে 1400 প্রশ্ন তোমাদের এই পুরো এক্সাম ব্যাচে একদম বাছাইকৃত প্রশ্ন দিয়ে তোমাদের পরীক্ষা নেব ইনশাআল্লাহ। এই পরীক্ষাটা তোমাদের প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে, তারপরে প্রিপারেশনটাকে রিভিশন দিতে অনেক কাজে লাগবে। পরীক্ষা কিন্তু ভাইয়া দিতে হবে, তোমার আমার এখানে ভালো লাগুক বা যেখানেই ভালো লাগুক বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে। এই লাস্ট সময়ে তোমাকে কিন্তু পরীক্ষা দিয়েই তোমার উইক পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ তুমি কোন কোন জায়গায় বারবার ভুল করতেছো বা বারবার ভুলে যাচ্ছ সেই জায়গাগুলো কিন্তু পরীক্ষা দিয়েই ফাইন্ড আউট করতে হবে। একটাই মাত্র উপায়, সেটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে ফাইন্ড আউট করে ওই অনুযায়ী পড়াশোনা করে তোমার ওই
উইক পয়েন্টগুলোকে স্ট্রং জোনে পরিণত করতে হবে। সো নামে মাত্র একটা কোর্স পে জাস্ট 100 টাকা তোমাদের ফ্রিতে দিলে অনেকেই হচ্ছে অবহেলা করো, এই জন্য জাস্ট নামে মাত্র একটা কোর্স পে 100 টাকা দিয়ে তোমরা এই আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবা। আমাদের এই এক্সাম ব্যাচের পরীক্ষা শুরু হবে হচ্ছে ভাইয়া 21 আগস্ট থেকে। ভর্তি হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ 01568252361 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর ইতিমধ্যেই যারা আমাদের হচ্ছে কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচে ভর্তি আছো তাদের নতুনভাবে কোনো ভর্তি হওয়ার দরকার নাই, তোমরা পরীক্ষাগুলো আবার লাইভ এক্সামে দেওয়ার সুযোগ পাবা। ওকে, সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। সো আমরা সর্বপ্রথম যে টপিকটা আমরা দেখছিলাম ভাইয়া সেটা হচ্ছে বল সংক্রান্ত। এখন দেখো বল সংক্রান্ত একটু আমি তোমাদেরকে কথাবার্তা বলবো। সো বল সংক্রান্ত দেখো আজকে কিন্তু আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন করছি, কোনো এক্সট্রা জিনিসপাতি পড়বো না, কোনো এক্সট্রাভাবে সময় নষ্ট করবো না। সো বল সংক্রান্ত যেটা সর্বপ্রথম আমরা লাগবে সেটা দেখো। সো বল সংক্রান্ত দেখো, বল সংক্রান্ত আলটিমেটলি এখান থেকে মূলত আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাথ আসে, আবার এমসিকিউ আসে, সেটা আমরা মৌলিক বল একটু পরেই যাব। সো এখান থেকে ম্যাথমেটিক্স কি সূত্র থেকে আসে ভাইয়া? ম্যাথমেটিক্স খুবই সহজ একটা সূত্র আছে, সেটা বল সংক্রান্ত ছোট্ট একটা সূত্র, F = ma। এই সূত্র থেকে কিন্তু বারবার আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। সো F = ma, দেখো ছোট্ট একটু সূত্র, এই ছোট্ট মরিচের কিন্তু অনেক ঝাল, ঠিক আছে? সো এখান থেকে আমাদের বিভিন্ন টার্ম আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। তার মানে দেখো F = ma। সো এমটা কি ভাইয়া? এমটা হচ্ছে আমাদের ভর, আর এটা হচ্ছে আমাদের ত্বরণ। এটা কি? আমাদের ত্বরণ। সো এই ভর নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই, ভর তো আমাদের প্রশ্নে দেওয়াই থাকে, বাট এই ত্বরণটা নিয়ে আমাদের ঝামেলা পড়ে। ত্বরণটা নিয়ে আমরা কিন্তু আমাদের ঝামেলায় পড়ে যাই। সো ত্বরণ আসলে আলটিমেটলি ত্বরণের বেশ কয়েকটা কন্ডিশন আছে, 5টা থেকে 6টা যদি আমরা ত্বরণের কন্ডিশন শিখতে পারি তাহলে ইনশাআল্লাহ এই বল সংক্রান্ত যে কোনো নিউটনিয়ান বলবিদ্যা থেকে ম্যাথ আসলে তুমি পারবা। সো আমরা এই ত্বরণের কন্ডিশন 5টা থেকে 6টা যে আছে সেটা একটু দেখার চেষ্টা করি। সো আমরা a = আমরা নর্মাল সূত্র জানি dv/dt, অর্থাৎ বেগকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? ত্বরণ পাবো। এখন যদি আমি তোমাকে বলি ভাইয়া সরণ যদি দেওয়া থাকে তাহলে ত্বরণ কিভাবে পাবো? এটা কিন্তু অলরেডি অনেকবার শিখাইছি তোমাদেরকে, ভুল করা যাবে না। সো সরণকে কিন্তু 2বার ডিফারেন্সিয়েট করতে হয়, অর্থাৎ d²s/dt², তাহলে আমরা ত্বরণ পাবো। ওকে, আবার দেখো নর্মালি ত্বরণের বেসিক সূত্র কি? v - u/t। সো দেখো আবার আমরা কি লিখতে পারবো? যে a = v² - u² / 2s। আবার আমরা যদি এইখান থেকে u = 0 হয় বা v = 0 হয় তাহলে আমরা a = লিখতে পারবো u² বা v² / 2s। তারপরে দেখো যদি তম সেকেন্ড বলা থাকে ভাইয়া তাহলে আমরা s2 - s1 / t2 - t1 এই সূত্র লিখতে পারবো। সো এখানে অবশ্যই শর্ত থাকবে তম সেকেন্ড। এখন তম সেকেন্ড ব্যাপারটা কি ভাইয়া? দেখো 3 সেকেন্ড আর থার্ড সেকেন্ড এই দুটোর মধ্যে পার্থক্য আছে। সো 3 সেকেন্ড মানে t = t 3 সেকেন্ড। আর যদি তোমাকে তম সেকেন্ড থার্ড সেকেন্ডের কথা বলা থাকে তখন যদি তোমাকে ত্বরণ বের করতে বলে তাহলে আমরা s2 - s1, s মানে হচ্ছে সরণ, আর / t2 - t1 এই সূত্র দিয়ে করব। আবার দেখো যদি আদিবেগ শূন্য দেওয়া থাকে তাহলে আমরা a = 2s/t² এই সূত্র বসাইতে পারবো, যদি বলা থাকে যে ভাইয়া আদিবেগটা শূন্য। সো এই সূত্র কই থেকে আসছে ভাইয়া? এটা কিন্তু আমরা ওই যে আমরা হচ্ছে s = ut + ½ ওই সূত্র থেকেই কিন্তু আসছে। যদি ইউটাকে শূন্য বসাই দাও তাহলে আমাদের এই সূত্র চলে আসবে। তাহলে দেখো আমরা ত্বরণ নির্ণয়ের মোট কয়টা সূত্র শিখলাম ভাইয়া? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো 5টা থেকে 6টা যদি আমরা ত্বরণ নির্ণয়ের কন্ডিশন দেখি তাহলে কিন্তু আমরা এই বল নির্ণয়ের সকল ম্যাথমেটিক্স ইনশাআল্লাহ এর মধ্য থেকেই আসবে। এর মধ্য থেকে অলরেডি আসে, তোমরা অলরেডি প্রশ্ন প্র্যাকটিস করছো। আর যারা প্রশ্ন প্র্যাকটিস এখনও করো নাই তারা আমার এমডি মনিরুজ্জামান মুন্না ফেসবুক পেজে যাবা, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবা, দেখবা যে ফিচার্ড অপশনে সুন্দরভাবে সকল অধ্যায়ভিত্তিক ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। আমরা যেগুলো লাইভ ক্লাস নিছি সেখান থেকে প্র্যাকটিস করে নিবা। আজকে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করাবো না, আমরা অলরেডি প্র্যাকটিস করছি। যারা আমার ক্লাসে নতুন আসো তারা কিন্তু সেভাবে ক্লাসগুলো করে ফেলবা, যেগুলো তোমাদের যদি প্র্যাকটিসে একটু ল্যাকিংস থাকে। আজকে জাস্ট খালি আমরা জিস্ট পয়েন্টগুলো আলোচনা করবো। ওকে, এখন দেখো ভাইয়া, সো আলটিমেটলি 5টা থেকে 6টা কন্ডিশন আমরা ত্বরণ নির্ণয় শিখে ফেললাম। সো এখন আর কি আসতে পারে? দেখো এইখান থেকে আমাদের দেখো এই সূত্রটাও মাঝে মাঝে আসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার আসছিল যে ভাই F = ma। আমাদের বল নির্ণয়ের এই সূত্রটা নিউটনের কত নাম্বার সূত্র থেকে আসে? এটা আসলে নিউটনের 2য় নাম্বার সূত্র থেকে আসে। কয় নাম্বার সূত্র? 2য় সূত্র থেকে চলে আসে। এখন দেখো যদি প্রশ্ন একটু কঠিন হয় তাহলে কেমন টাইপ দিতে পারে তোমাকে একটু দেখাই দিই। দেখো প্রশ্ন যদি ভাইয়া একটু কঠিন হয়, আমাদের একটু কঠিন হয় তাহলে এই টাইপ থেকে আসতে পারে। ধরো এইখানে আমরা একটা উচ্চতা, এইখানে এই ছাদে একটা, এটা মনে করো একটা বিল্ডিং। সো এইখানে আমাদের একটা ছাদ, এই ছাদ থেকে একটা বস্তুকে নিচের দিকে ফেলাই দিছি। আর এইখানে কি বায়ুমণ্ডলের মধ্যে আমাদের কি আছে ভাইয়া? বাতাস আছে। সো বাতাসের একটা বাধা আছে। সো এই টাইপের প্রশ্ন যদি এইখান থেকে প্রশ্ন একটু কঠিন হয়ে যায় ভাইয়া, এখান থেকে প্রশ্ন যদি একটু কঠিন হয়ে যায় তাহলে এই টাইপের বলবে যে ভাইয়া একটা ছাদ থেকে একটা বস্তু ফেলাই দিছি, বা একটা রুমের একদম ছাদ থেকে একটা বস্তুকে ফেলাই দিছি যেখানে আমাদের নিচে বায়ুমণ্ডল আছে, অর্থাৎ আমাদের বাতাসের বাধা আছে, তাহলে তোমাদের ত্বরণ মাঝে মাঝে বের করতে বলে। সো তখন আমরা কি বলবো ভাইয়া? তখন আমরা এই সূত্রটা মনে রাখবো যে ভাইয়া বল = আমরা লিখতে পারবো ওজন মাইনাস বাধা।
সো এই সূত্রটা মাথায় রাখবা, এই সূত্রটা যদি প্রশ্ন একটু কঠিন হয়, এটা অলরেডি কৃষি বিশ্ববিদ্যালয়ে, ঢাবিতে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছিল। সো দেখো এখন আমরা এখান থেকে বল কি করতে পারবো ভাইয়া, বল F ইকুয়াল টু এম এ, সো এম এটা লেখো, আবার ওজন W ইকুয়াল টু এমজি, এমজিটা লেখো, আর বাধা এই যে বাতাসের বাধাটা কত সেটা প্রশ্নে দেওয়াই থাকবে, তার মানে আমরা এফ ড্যাশ লিখলাম। সো এখান থেকে মূলত ত্বরণ বের করতে বলে, তাহলে ত্বরণ আমরা কি করবো ভাইয়া, এ ইকুয়াল টু লিখতে পারবো যে ভাইয়া এমজি মাইনাস এফ ড্যাশ ডিভাইডেড বাই এম। সো এটাই হচ্ছে আমাদের সেই কন্ডিশনে ত্বরণ বের করার সূত্র বা নিয়ম, সেই কন্ডিশনে ত্বরণ বের করার সূত্র বা নিয়ম। তো সবাই আমাকে একটু বলো তো দেখি ভাইয়া, আমরা 100% বুঝতে পারলাম কিনা, বল সংক্রান্ত ম্যাথমেটিক্স কোন জায়গা থেকে আসতে পারে, কিভাবে আসতে পারে, সম্পূর্ণটাই তোমাদেরকে আলোচনা করাই দিলাম একদম সুন্দরভাবে। তো সবাই আমাকে একটু বলো যে ভাইয়া আমরা বুঝতে পারলাম কিনা, আমরা A to Z বুঝতে পারলাম কিনা। সবাই আমাকে একটু বলো তো দেখি ভাইয়া, আমরা A to Z বুঝতে পারলাম কিনা। সবাই একটু বলো, সবাই একটু বলো, দ্রুত একটু কমেন্ট করো যে ভাইয়া আমরা A to Z বুঝতে পারলাম কিনা আমাদের বল সংক্রান্ত কথাবার্তাগুলান। সবাই একটু দ্রুত কমেন্ট সেকশনে রেসপন্স করবা, তাহলে আমরা দ্রুত আমরা ক্লাসটা শেষ করতে পারবো, তোমরা দ্রুত আবার নিজেদের পড়ার টেবিলে বসে যাবা, ঠিক আছে। আর যারা যেই বান্দাগুলান, ঠিক আছে, তোমরা পালিয়ে আসো, কাউকে শেয়ার করো নাই, কাউকে মেনশন করো নাই, সেই বান্দাগুলান একটু আমাদের ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা শেয়ার করে ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে লেখো দেখি ভাইয়া শেয়ার ডান। দেখো তোমাদের জন্য এত পরিশ্রম করা, সম্পূর্ণ ফ্রিতেই তোমাদের জন্য আমরা একদম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকেই ক্লাস নিয়ে যাচ্ছি। সো ভাইয়াদের প্রতি একটু দয়া মায়া দেখায়া হইলেও তোমাদের এই ক্লাসগুলো শেয়ার করা উচিত। আর এই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, আর আমরা ক্লাসের মধ্যে কিন্তু এমনভাবে পড়াই ইনশাআল্লাহ যাতে পরীক্ষার তোমরা ভালো করো, ঠিক আছে। সো এই ক্লাসগুলো শেষ মুহূর্তে একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী করলে তার প্রিপারেশনটা সুন্দর মতো সে গুছিয়ে নিতে পারবে। সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভাইয়া একটু ক্লাসটা শেয়ার করে আমাকে একটু কমেন্ট সেকশনে লেখো যে ভাইয়া শেয়ার ডান। দেখি কে শেয়ার করছি অলরেডি, দেখি আমরা কে শেয়ার করছি, আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই যে ভাইয়া শেয়ার ডান লেখে কে। সবাই একটু বলো। এই অনেকেই চিল্লাও যে ভাই ইউটিউব থেকে হাইড করা হয়েছে। হ্যাঁ, কিছু সমস্যার কারণে আমরা ইউটিউব থেকে কিছু ক্লাস হাইড করছি, সকল ক্লাস ফেসবুক পেজে আছে, ঠিক আছে। সো যেই কয়েকটা ক্লাস হাইড হয়েছে সেই কয়েকটা ক্লাস একটু ফেসবুক পেজ থেকে কষ্ট করে করলে কি হয়, তোমাদের খালি মনে করো ভাত তুলাই খাওয়াই দিতে হবে, সলিউশন তো দেওয়া আছে ভাই ইউটিউবে। আমাদের একটু কিছু আমাদের কিছু প্রবলেমের কারণে আমরা কিছু ক্লাস হাইড করা লাগছে। সো আলটিমেটলি সেই ক্লাসগুলো তোমরা কি হাইড না, আমি ডিলিট করে দিছি, সেই ক্লাসগুলো আমাদের ফেসবুক পেজে আছে, সুন্দর মতো লিঙ্ক সাজানো আছে, সেখান থেকে করে ফেলতে পারবা, খুবই সিম্পল। ওকে, আচ্ছা। সো ডান শেয়ার ডান। ওকে কলিজার ভাইয়া পুরা সুন্দরভাবে আমরা শেয়ার ডান করে ফেলছি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে দেখো বল সংক্রান্ত, দেখো আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দাগানো স্লাইডটা সবাই কালেক্ট করবা, দাগানো স্লাইডটা কালেক্ট করতে ক্লাসটা শেয়ার করে জাস্ট স্ক্রিনশট দিয়ে পেজে নক করলেই তোমরা কিন্তু দাগানো স্লাইডটা পেয়ে যাবা ভাইয়া। ওকে, সো দেখো এখন নোট করার কোনো দরকার নাই, জাস্ট আমার স্লাইডগুলো নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের আগে ভর্তি পরীক্ষার আগে পড়ে যাবা, দেখবা যে এইখান থেকে সর্বোচ্চ সংখ্যক কমন চলে আসবে ইনশাল্লাহ। ওকে, দেখো তাহলে দেখো আমরা বল সংক্রান্ত আমরা যে কয়েকটা টপিক আছে সব কিছুই আমরা সুন্দরভাবে দেখে ফেললাম, ওকে। সো এই কয়েকটা জিনিস আমাদের বল সংক্রান্ত লাগবে। সো এখন চলো, এখন তো আমরা বল সংক্রান্ত ম্যাথমেটিক্স দেখে ফেললাম, বল সংক্রান্ত ভাইয়া কি দেখলাম, ম্যাথমেটিক্স দেখে ফেললাম। এখন আমরা দেখবো কি, এখন আমরা দেখবো যে ভাইয়া বলের আরেকটা কনভার্সন আছে, সেটা হচ্ছে থিওরি টাইপ আসে, সেটা হচ্ছে মৌলিক বল সংক্রান্ত, এবং বলের ডেফিনিশন থেকেও আমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে। সো চলো আমরা একটু সেখানে সেই দিকটাতে যাব। আমরা কি শিখবো এখন ভাইয়া, বলের মৌলিক বল সংক্রান্ত জিনিসপাতি শিখবো। সো মৌলিক বল, এখান থেকে থিওরি টাইপ প্রশ্ন আসে, কি শিখবো, মৌলিক বল। দেখো আমি আজকের ক্লাসের পুরো নিউটনিয়ান বলবিদ্যা যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো সুন্দর মতো তোমাদের রিভিশন করে দেবো। আজকের দাগানো স্লাইডটা খালি জাস্ট কালেক্ট করবা, জাস্ট এই কয়েকটা টপিক দেখে যাবা, ইনশাল্লাহ ভর্তি পরীক্ষার সর্বোচ্চ সংখ্যক কমনের আমি আশাবাদী। ওকে, সো দেখো মৌলিক বলটা আমরা কিভাবে শিখবো। সো দেখো মৌলিক বল মোট কয়টা আছে রে, মৌলিক বল মোট কয়টা আছে বলো তো দেখি। মৌলিক বল আছেই মূলত মোট আমাদের 4টা। এই মৌলিক বল 4টার সকল টপিক তোমাকে পড়ার দরকার নাই, আমি আগেই বলছি ক্লাস শুরুতেই যে ভাইয়া আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করব, ঠিক আছে। সো মৌলিক বল কি কি আসলে, মৌলিক বল আমাদের একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা কি ভাইয়া মহাকর্ষ বল, তারপরে আরেকটা আছে কি ভাইয়া তড়িৎ চৌম্বক বল, আরেকটা কি ভাইয়া আমাদের হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। লাস্ট ওয়ান কি ভাইয়া, সবল নিউক্লিয় বল, ঠিক আছে, সবল নিউক্লিয় বল। ওকে, এখন দেখো এই কয়েকটা টপিকের মধ্যে আমাদের সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে কি আসে ভাইয়া, কণা, পারস্পরিক কণা। সো কোন কণার কারণে কোন বলটা উদ্ভূত হয় এই জিনিসটা আমাদের জানতে হবে।
কোন পারস্পরিক কণার বিনিময়ের কারণে কোন বল উদ্ভূত হচ্ছে এই জিনিসটা জানতে হবে। এখানে এইটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নট অনলি কৃষি ইউনিভার্সিটি এক্সাম, তুমি দেখবা মেডিকেল বলো, যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, তারপরে হচ্ছে সব জায়গাতেই এটা তুমি দেখতে পারবা। ভর্তি পরীক্ষায় গেলে এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউটনিয়ান বলবিদ্যা থিওরি টাইপ প্রশ্ন আসার জন্য। দেখো মহাকর্ষ বলটা আমাদের কোন কণা থেকে উদ্ভূত হয় ভাইয়া, একটু বলো তো দেখি কমেন্ট সেকশনে। মহাকর্ষ বল দেখি সবার কি অবস্থা, সবাই একটু বলো আমাকে যে মহাকর্ষ বল কোন কণার কারণে উদ্ভূত হয়। সবাই একটু বলো তো দেখি ভাইয়া মহাকর্ষ বল, মহাকর্ষ বল সবাই একটু বলার চেষ্টা করি দেখি ভাইয়া মহাকর্ষ বল কি হবে। মহাকর্ষ বল একটু বলো, মহাকর্ষ বল কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে উদ্ভূত হয়, সবাই একটু বলো। মহাকর্ষ বল কোন পারস্পরিক কণার বিনিময়ে উদ্ভূত হয়, সবাই একটু দ্রুত দ্রুত দ্রুত। মহাকর্ষ বল, এই তো সবাই অ্যান্সার করতেছো যে ভাইয়া গ্রাভিটন গ্রাভিটন গ্রাভিটন। ওকে ধন্যবাদ। সো আমাদের এটা কি ভাইয়া গ্রাভিটন, গ্রাভিটন। এটা আমরা কিভাবে মনে রাখি রে, এটা আমরা কিভাবে মনে রাখি, দেখো এটা আমরা মনে রাখা যায়। দেখো মহাকর্ষর ইংরেজি কি, মহাকর্ষর ইংরেজি হচ্ছে গ্রাভিটি, গ্রাভিটি। সো এই গ্রাভিটি থেকে আমরা পাবো হচ্ছে গ্রাভিটন। সো এই গ্রাভিটি থেকে আমরা কি পাবো ভাইয়া গ্রাভিটন, গ্রাভিটি থেকে আমরা কি পাবো গ্রাভিটন। ওকে খুব সহজ, খুব সহজ। দেখো তারপরে তড়িৎ চুম্বক বল, এই ভাই তড়িৎ মানেই কি ভাইয়া, এই সবাই একটু কমেন্ট করো। তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক বল কোন পারস্পরিক কণার বিনিময়ের কারণে উদ্ভূত হয়। তড়িৎ চুম্বক বল সবাই একটু কমেন্ট করো তো দেখি ভাইয়া তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক বল কোন পারস্পরিক কণার বিনিময়ের কারণে উদ্ভূত হয়, সবাই একটু বলো। তড়িৎ চুম্বক বল কোন পারস্পরিক কণার বিনিময়ের কারণে উদ্ভূত হয়, তড়িৎ চুম্বক বল। এই তো সবার আগে ইফতি কমেন্ট করে ফেলছো, ধন্যবাদ ভাইয়া। সবার কমেন্ট আমি দেখতে চাই, সবার কমেন্ট আমি দেখতে চাই, সবার কমেন্ট আমি দেখতে চাই। তড়িৎ চুম্বক বল কি ভাইয়া ফোটন, তড়িৎ চুম্বক বল কি ভাইয়া ফোটন, তড়িৎ চুম্বক বল ফোটন। তারপরে দুর্বল নিউক্লিয় বল, সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও। দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল দুইটাই, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। তারপরে আমি মনে রাখার জন্য শর্টকাট ট্রিক্স তোমাদের সামনে উপস্থাপন করব। সবাই একটু বলো তো দেখি ভাইয়া কমেন্ট সেকশনে আমাকে একটু বলো যে ভাইয়া দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এই তো সবাই অ্যান্সার করতে পারতেছো, দেবেন্দ্রনাথ ঠাকুর, তারপরে অন্যয়, এই বাকি সবাই একটু দ্রুত কমেন্ট করো যে ভাইয়া আমাদের দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। দেখো দুর্বল দুর্বল দুর্বল, দেখো দুর্বল হচ্ছে আমাদের বোসন, দুর্বল কি আমাদের বোসন, দুর্বল কি আমাদের বোসন। আর সবল মানে কি ভাই সবল, সবল হচ্ছে আমাদের মেসন। এটা তোমরা অনেক জায়গায় গ্লুঅনও দেখতে পারো, গ্লুঅন, গ্লুঅন, ঠিক আছে। তো দেখো এখন আমরা এটা কিভাবে মনে রাখবো সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই। দেখো এটা মুখস্থ করার কোনো বিষয় না, তোমরা মুখস্থ করলেই ভুলে যাবা। সো ভাইয়ার ক্লাসে মুখস্থ না, শর্টকাট সুন্দরভাবে মনে রাখতে পারবা। দেখো দুর্বলের জায়গায় তুমি এই যে বটাকে দেখতে পাচ্ছ না, দুর্বল, দুর্বল লিখতে তো ব আসে তাই না, এই ব থেকেই আমরা মনে রাখবো। দেখো ব থেকে আমরা দুইটা জিনিস মনে রাখতে পারবো। এক নাম্বারটা হচ্ছে বোসন, এক নাম্বারটা কি ভাইয়া বোসন, এক নাম্বারটা কি বোসন। আর দুই নাম্বারটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আছে, সেটা হচ্ছে বিটা ক্ষয়। সো এই প্রশ্নটা অনেকবার আসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার রিপিটেড আসছিল, কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন যে ভাইয়া দুর্বল বিটা ক্ষয় কোন বলের জন্য দায়ী, বিটা ক্ষয় কোন বলের জন্য দায়ী, বিটা ক্ষয় কোন বলের জন্য দায়ী, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এখন দেখো বিটা ক্ষয় কখন হয়, বিটা ক্ষয় কখন হয় ভাইয়া, যখন তেজস্ক্রিয় ভাঙ্গন হয়। দেখো যখন তেজস্ক্রিয় ভাঙ্গন, তেজস্ক্রিয় ভাঙ্গন, তেজস্ক্রিয় ভাঙ্গন, যখন তেজস্ক্রিয় ভাঙ্গন হয় তখনই কিন্তু বিটা ক্ষয় হয়। এখন তোমাকে এইভাবে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তেজস্ক্রিয় ভাঙ্গন কোন বলের কারণে হয়, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার ভাইয়া বলো। দেখো আমি জাস্ট যতটুকু পরীক্ষার জন্য লাগবে ততটুকুই কিন্তু আলোচনা করা দিচ্ছি, যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন, এক্সট্রা কোনো কথা বলবো না। আজকের ক্লাসে যা পড়াবো এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। সো দেখো আমরা দুর্বলের ব থেকে আমরা কিভাবে মনে রাখলাম যে ভাইয়া আমাদের দুইটা জিনিস মনে রাখবো ব থেকে, সেটা হচ্ছে বোসন এবং বিটা ক্ষয়। আবার বিটা ক্ষয় কখন হয়, তেজস্ক্রিয় ভাঙ্গনের ফলে হয়। ওকে আচ্ছা, তারপরে দেখো এই যে মেসন কেমনে মনে রাখবো সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে। দেখো সবল, সবল কথাটা লেখো, সবল কথাটা লেখো। তারপরে প্রথম অক্ষরটা কি, দন্ত স, সেই দন্ত শকে লেখো। দন্ত স্বরে এই মাথাটা ঘুরাই দিলে কি হয় ভাইয়া ম, তার মানে এই ম থেকে আমরা পাবো মোসন, ম থেকে মেসন বা মোসন এই জিনিসটা পাবো, ঠিক আছে। সো এই কণাটা পাবো। সো এখন দেখো মনে রাখার আলটিমেটলি মুখস্থ করার কোনো দরকার নাই ভাই। গ্রাভিটি থেকে গ্রাভিটন, তড়িৎ মানেই ফোটন, এটা সবাই জানি আমরা, মনে রাখার ট্রিক্সের কোনো দরকার হয় না। দুর্বলের ব থেকে বোসন, এর স থেকে আমরা মাথাটা ঘুরাই দেবো, ম হবে ম থেকে মোসন, মেসন, ঠিক আছে। সবার ক্লিয়ার ভাইয়া, সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়া, সবার ক্লিয়ার কিনা। দেখো পারস্পরিক কণা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা আছে দেখো, আলটিমেটলি আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে সবলতার ক্রম। আমরা কি করব ভাইয়া, এখান থেকে আমাদের সবলতার ক্রমটাও কিন্তু পরীক্ষায় অনেক আসে, সবলতার ক্রম। সো কি পড়বো এখন, সবলতার ক্রম, সবলতার
ক্রম, যে কোনটা সবথেকে বেশি শক্তিশালী, কোনটা সবথেকে বেশি শক্তিশালী আর কোনটা সবথেকে কম শক্তিশালী। এটা অনেকবার পরীক্ষায় আসছে, এটা অনেকবার পরীক্ষায় আসছে। আমরা যেটা ভুল করি, সবল মানে কি সবথেকে বেশি শক্তিশালী, এটা ঠিক আছে, নামের সাথে কাজের মিল আছে, বাট দুর্বল মাঝে মাঝে আমরা দাগাই দেই যে ভাই দুর্বল নিউক্লিয় বল সবথেকে কম শক্তিশালী বল, এটা কিন্তু না। সবথেকে বেশি শক্তিশালী বল নামের সাথে কাজের মিল আছে, সেটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। সো মানলাম এটা সবথেকে আমাদের হচ্ছে বেশি শক্তিশালী, সবল নিউক্লিয় বল সবথেকে বেশি শক্তিশালী। তারপরে আমাদের আসবে হচ্ছে তড়িৎচুম্বক বল, তড়িৎচুম্বক বল, তারপরে আসবে আমাদের দুর্বল নিউক্লিয় বল, তারপরে আমাদের আসবে হচ্ছে মহাকর্ষ বল। তার মানে সব থেকে কম কোনটা ভাইয়া? সব থেকে কম কোনটা? সব থেকে কম শক্তিশালী কোনটা? যে মহাকর্ষ বল। সব থেকে কম শক্তিশালী কোনটা রে? সব থেকে কম শক্তিশালী কোনটা ভাইয়া? মহাকর্ষ বল। সব থেকে কম শক্তিশালী কোনটা ভাইয়া? মহাকর্ষ বল। দেখো পাল্লা তেমন একটা আসে না। কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিগত 30 বছরের প্রশ্ন দেখবা যে পাল্লা খুব একটা আসে না, রিসেন্ট সালে তো কোনো বিশ্ববিদ্যালয়ে আসে না। ঠিক আছে, পাল্লা দরকার নাই, আজকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন করব। ঠিক আছে, সো দেখো দুইটা টপিক পড়লাম আমরা, একটা হচ্ছে সবলতার ক্রম আর একটা হচ্ছে কণা। সো এই টপিক দুইটা আমরা সুন্দর মতো পড়ে ফেললাম। এখন দেখো এখান থেকে আমাদের কি লাগে ভাইয়া? এখান থেকে উদাহরণ লাগতে পারে, উদাহরণ একটু লেস ইম্পর্টেন্ট। সো উদাহরণগুলো একটু দেখে নেবা। সো আমি বললাম যে ভাইয়া উদাহরণ টপিকটা লেস ইম্পর্টেন্ট, একটু দেখে নেবা কোনটা বেশি আসে। দেখবা যে তোমার হচ্ছে আমাদের কোন জিনিসের আমাদের উদাহরণটা আসে জানো? কোন দুইটা জিনিসের উদাহরণ আসে? সেটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বক বল। সো ভাইয়া দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বক বলের এই উদাহরণগুলোর মাঝে মাঝে আসে। এটা কিন্তু একটু লেস ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলে দিলাম। দুর্বল নিউক্লিয় বল অলরেডি আমরা পড়ে ফেলছি, যেটা পরীক্ষায় আসার মতো। দেখো থেকে দুইটা জিনিস পাই, একটা হচ্ছে বিটা ক্ষয় কখন হয়? দুর্বল নিউক্লিয় বলের কারণে। তারপরে তেজস্ক্রিয় ভাঙ্গন দুর্বল নিউক্লিয় বলের কারণে। তার মানে একটা বাকি থাকলো, সেটা হচ্ছে তড়িৎচুম্বক বল। এই তড়িৎচুম্বক বলের আমাকে উদাহরণ বলতে পারবা তোমরা কয়েকটা? একটু বলার চেষ্টা করে দেখি ভাই আমরা। তড়িৎচুম্বক বলের উদাহরণ একটু বলার চেষ্টা করে দেখি তো ভাইয়া। তড়িৎচুম্বক বলের উদাহরণ একটু বলার চেষ্টা করে দেখি ভাইয়া, পারি কিনা? তড়িৎচুম্বক বল একটু উদাহরণ বলার চেষ্টা করো। তড়িৎচুম্বক বলের একটু উদাহরণ বলার চেষ্টা করি দেখি তো ভাইয়া, আমরা পারি কিনা? তড়িৎচুম্বক বলের উদাহরণ না পারলে আমি লিখে দিব, তোমাদেরকে সুন্দর মতো শর্টকাট দিয়ে বলে দিব। শর্টকাট না পারলে কোনো সমস্যা নাই ভাইয়া, আমি শর্টকাট দিয়ে তোমাদেরকে দেখাই দিব, কোনো সমস্যা নাই। সো তড়িৎচুম্বক বল বলো তো দেখি আমাকে একটু, তড়িৎচুম্বক বলের উদাহরণ মনে আছে কিনা বা পারো কিনা তোমরা? তড়িৎচুম্বক বল একটু সবাই একটু বলো যে ভাইয়া তড়িৎচুম্বক বলের উদাহরণগুলো আমাদের মনে আছে কিনা বা পারি কিনা। না পারলে আমি একটা একটা টেকনিক বা শর্টকাটের মাধ্যমে তোমাদেরকে দেখাই দিব, এই মনে আছে নাকি খেয়ে ফেলছো তোমরা? ভাতের সাথে খেয়ে ফেলছো রে? হাই ভাতের সাথে সবাই খেয়ে ফেলছে, কি একটা অবস্থা! খেয়ে ফেলছো তোমরা? খেয়ে ফেলছো? এইটা কোনো কথা? ভর্তি পরীক্ষার একদম দ্বার প্রান্তে চলে আসছো, এখন কিন্তু তোমাদের ঠোঁটের আগালে সব অ্যান্সার থাকার কথা। আমি বলা মাত্রই তোমরা কমেন্ট করবা সব ভুলে গেছো। দেখো ভুলে গেলে চলবে না, আমি তোমাদেরকে সুন্দর মতো একবার রিমাইন্ডার করে দিচ্ছি। দেখো কয়েকটা উদাহরণ আছে, সেই উদাহরণগুলো আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। সেটা কিভাবে মনে রাখবো ভাইয়া? দেখো ঘোড়ার আসর কিভাবে মনে রাখবো? ঘোড়ার আসর। দেখো এই ঘোড়ার আসর কি? ঘোড়ার আসর হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক্স। সো এই ঘোড়ার আসর থেকে থেকে আমরা পাবো ঘর্ষণ বল। কি পাবো ভাইয়া? ঘর্ষণ বল। কি পাবো আমরা? ঘর্ষণ বল পাবো। থেকে আমরা কি পাবো ভাইয়া? রাসায়নিক বিক্রিয়া পাবো, রাসায়নিক বিক্রিয়া। তারপরে আমরা সরয় থেকে আমরা কি পাবো? সরয় থেকে আমরা পাবো হচ্ছে আণবিক বল। আমাদের যদি আসে তাহলে আণবিক বল। তাহলে দেখো এই পরে এই দন্তস্ব থেকে আমরা তিনটা জিনিস পাবো। কয়টা? তিনটা জিনিস পাবো। একটা কি ভাইয়া? একটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক বল। তারপরে আরও একটা পাবো, সেটা হচ্ছে আমাদের স্প্রিং বল। আর একটা পাবো হচ্ছে আমাদের, সেটা কি ভাইয়া? আমাদের স্পর্শ বল। ঠিক আছে, তো দেখো আমাদের তড়িৎচুম্বক বলের আমরা সকল উদাহরণ কিন্তু সুন্দর একটা ট্রিক্স। সেই ট্রিক্সটা কি রে? সেই ট্রিক্সটা হচ্ছে ঘোড়ার আসর। এটা থেকে উদাহরণ তোমাদের সব থেকে বেশি আসে দুর্বল নিউক্লিয় বলেরটা বা তড়িৎচুম্বক বলেরটা। সো আমি সুন্দর মতো শর্টকাট ট্রিক্সের মাধ্যমে দুইটাই দেখাই দিলাম। সো একটু বলো তো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা। দেখো আমরা জাস্ট ঘোড়ার আসর, প্রত্যেকটা ওয়ার্ডকে ভাঙা। ঘ থেকে ঘর্ষণ বল, র থেকে রাসায়নিক বিক্রিয়া, অ থেকে আণবিক বল, স থেকে তিনটা জিনিস পাবো। সেটা কি কি? আমাদের স্থিতিস্থাপক বল, স্প্রিং বল, স্পর্শ বল। সবার ক্লিয়ার কিনা ভাইয়ারা? একটু বলো তো দেখি আমাকে। সবার ক্লিয়ার কিনা একটু বলো। একটু বলো তো দেখি ভাইয়ারা, সবার ক্লিয়ার কিনা?
সবার ক্লিয়ার কিনা একটু বলো তো দেখি ভাইয়ারা, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা? দ্রুত 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 সবার ক্লিয়ার কিনা বলো। আমরা কিন্তু আজকে অনেক পড়াশোনা করতে হবে, একটু দ্রুত রেসপন্স করলে আমরা দ্রুত ক্লাসটা শেষ করতে পারবো, ঠিক আছে? পুরো অধ্যায়টাই সামারি আকারে দেখাই দিব। সো আমরা কিন্তু গুরুত্বপূর্ণ টপিকের আমরা কি শিখলাম, আমরা জাস্ট একটা টপিক আমরা শিখলাম। দেখো আমরা একটু আগেই দেখছিলাম যে ভাই আমাদের 100% ইম্পর্টেন্ট টপিক কোনগুলান, সেটা হচ্ছে আমাদের বল সংক্রান্ত এবং মৌলিক বল। সো আমরা এই টপিকটা শিখে ফেললাম, বল সংক্রান্তর টপিকটা শিখে ফেললাম। সো সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো? এখনও কিন্তু বলের ডেফিনেশনটা পড়ি নাই, বলের ডেফিনেশন পড়ি নাই, বলের ডেফিনেশন পড়ি নাই। সো বলের ডেফিনেশনটাও পড়তে হবে। সবার ক্লিয়ার কি না? সবার ক্লিয়ার কি না? আলো না, আলো আলো তো উদাহরণে নাই, দেখ তোমরা বইটা একটু চেক করবা, আলো তো থাকার কথা না। সো সবার ক্লিয়ার কিনা ভাইয়ারা একটু বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা? এই তো সবার ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ধন্যবাদ। সো চলো এখন আমরা নেক্সটে যাব। এখান থেকে আমাদের কি আসে, আলোর ডেফিনেশন থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া নিচের কোনটি স্পর্শ বল বা নিচের কোনটি অস্পর্শ বল, এইটা থেকে কিন্তু থিওরি টাইপ প্রশ্ন আসে। দেখো এখান থেকে ম্যাথমেটিক্স না, কিন্তু থিওরি আসতে পারে। সো চলো সেইটা একটু দেখাই দিই তোমাদেরকে, সেটা ভাইয়া একটু দেখাই দিই। সো দেখো, সো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, তোমরা সকলেই জানো তোমাদের জন্য সেকেন্ড টাইম কোর্স কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, যেখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সকল সাবজেক্টের মোট 30টা করে লাইভ ক্লাস থাকবে। প্রত্যেকটা লাইভ ক্লাস লাইভ শেষে রেকর্ডেড থাকবে ফেসবুক সিক্রেট গ্রুপে। আমাদের প্রত্যেকটা লেকচারে লেকচার শিট দিয়ে দেওয়া হবে, তোমাদের জন্য ডেডিকেটেড একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে, সিলেবাস শেষে মডেল টেস্টের ব্যবস্থা থাকবে। সো ইনশাআল্লাহ ফিচারের অভাব নাই, ঠিক আছে? সো আলটিমেটলি যারা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিতে যাচ্ছ ভাইয়াদের সাথে, তারা এখন ডিসকাউন্ট ফিতে মাত্র 1750 টাকা দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারবা আমাদের সেকেন্ড টাইমের পূর্ণাঙ্গ ব্যাচে। এছাড়াও তোমরা শুধুমাত্র যদি ভাইয়ার কাছে অর্থাৎ আমার কাছে, মুন্না ভাইয়ার কাছে ফিজিক্স এবং ম্যাথ অংশ পড়তে চাও, যে ভাইয়া শুধুমাত্র আপনার কাছে ফিজিক্স এবং ম্যাথ অংশ পড়বো, সেটারও কিন্তু ব্যবস্থা আছে। যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01568252361 এই নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে, অথবা পেজে নক করলেই হয়ে যাবে। তোমরা পূর্ণাঙ্গ ব্যাচেও ভর্তি হতে পারবা অথবা শুধু ফিজিক্স এবং ম্যাথ অংশেও ভর্তি হতে পারবা। ওকে চলো নেক্সটে যাব। এখন নেক্সটে আমি কি বললাম যে বলের ডেফিনেশন থেকে আমাদের প্রশ্ন আসে, সেটা হচ্ছে বলকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সংরক্ষণশীল বল আর একটা হচ্ছে অসংরক্ষণশীল বল। এইখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। সো চলো এই টপিকটা আমরা এখন একটু দেখে ফেলবো, এই টপিকটা ভাইয়া এখন একটু দেখে ফেলবো আমরা। সেটা কি কি বললাম আমি? সংরক্ষণশীল বল, কি বললাম? সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল। আর একটা কি বললাম ভাইয়া? অসংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল আর একটা হচ্ছে অসংরক্ষণশীল বল। এই দুইটার আবার অপর নাম আছে, অপর নামটা আমাকে একটু বলতে পারবা কমেন্ট সেকশনে? সংরক্ষণশীল বলের অপর নাম কি আর অসংরক্ষণশীল বলের অপর নাম কি? একটু কমেন্ট সেকশনে আমাকে বলতে পারবা রে? একটু কমেন্ট সেকশনে আমাকে বলতে পারবা যে ভাই সংরক্ষণশীল বলের অপর নাম কি, অসংরক্ষণশীল বলের অপর নাম কি? একটু বলো, সংরক্ষণশীল বলের অপর নাম কি আর অসংরক্ষণশীল বলের অপর নাম কি? একটু বলো তো দেখি, পারি কিনা আমরা? একটু বলো দেখি, পারি কিনা আমরা? সবাই একটু চেষ্টা করি ভাইয়া। সংরক্ষণশীল বল বা অসংরক্ষণশীল বল। না পারলে আমি তোমাদেরকে গল্প দিয়ে একটা শেখাবো। দেখো তোমাদের সাথে গল্পটা একটু শেয়ার করি। ধরো তুমি হচ্ছে চিড়িয়াখানায় বেড়াইতে গেছো, চিড়িয়াখানায় কে কে থাকে? বাঘ, ভাল্লুক এগুলাই তো থাকে, তাই না? সো তুমি বাঘের খাঁচা কিন্তু দেখবা যে ভাইয়া বাঘ তো একটা নির্দিষ্ট খাঁচায় থাকে, সংরক্ষণ করে রাখা হয়, সংরক্ষিত প্রাণী বাঘ, ঠিক আছে, চিড়িয়াখানার মধ্যে। তারপরে খাঁচা তো রাখা হয়, তারপরে তোমাকে একটা ডিস্টেন্স করে ব্যারিকেড দিয়ে তারপরে তুমি দেখো। এমনকি কেউ আসো যেখানে এখানে ক্লাস করতেছো যে ভাই আমি বাঘের সাথে গলা ধরে ধরে করে সেলফি তুলছি, এভাবে একদম সুন্দরভাবে গলা ধরে ধরে করে সেলফি তুলছি। এমনকি কেউ আসো আমার সাহসী যুবক বা বালিকা, এমনকি কেউ আসতো ক্লাসের মধ্যে যে ভাইয়া আমি গলা ধরে ছবি তুলছি, বাঘকে সংরক্ষণ করে রাখছিল না, আমি খাঁচার ভিতরে ঢুকছি, দেন হচ্ছে আমি বাঘের গলা জড়াই ধরিয়া হচ্ছে আমি ছবি তুলছি। এরকম কেউ আসো? এরকম কেউ আসো কি না? একটু বলো তো দেখি ভাইয়া, এরকম কেউ আসো কি না? এরকম কেউ আসো কি রে? এরকম কেউ আসো? সো দেখো আলটিমেটলি এরকম কিন্তু কেউ থাকার কথা না। তোমাকে বাঘের খাঁচার ভিতর ঢুকলেই বাঘ মামা সুন্দরভাবে খেয়ে ফেলবে, ঠিক আছে? সো আলটিমেটলি যেই প্রাণীটাকে সংরক্ষণ করে রাখতেছি সেই প্রাণীটাকে আমরা ধরতে পারতেছি না, ছুঁইতে পারতেছি না। তার মানে সংরক্ষণশীল বলের অপর নাম কি ভাইয়া? সংরক্ষণশীল বলের অপর নাম হচ্ছে অস্পর্শ বল, অস্পর্শ বল, অস্পর্শ। তার মানে এটাকে স্পর্শ করতে পারতেছি না। আর অসংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল মানে কি? অসংরক্ষণভাবে যে কোনো তুমি বস্তুকে রাখো তুমি যা ইজিলি ধরতে পারবা, তার মানে এটা হচ্ছে আমাদের স্পর্শ বল, স্পর্শ বল, স্পর্শ বল। সো দেখছো এইভাবে তোমরা মনে রাখবা। এখন এইখান থেকে আসলে আমাদের পরীক্ষায় আসার মতো কি টপিক আছে বা কি আসে মূলত পরীক্ষায়? এখান থেকে আমাদের কি আসে ভাইয়া? এখান থেকে মূলত আসে আমাদের
যে ভাইয়া নিচের কোনটি স্পর্শ বলের উদাহরণ বা নিচের কোনটি অস্পর্শ বলের উদাহরণ, এই টাইপের প্রশ্ন আসে। সো দেখো, যখনই আমরা দুইটা জিনিস একসাথে পাশাপাশি পড়ি, আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম ভেক্টর অধ্যায়ের ক্লাসের সময় যে ভাইয়া ভেক্টর রাশি স্কেলার রাশি যখনই তোমরা দুইটা পাশাপাশি পড়বা, যে কোনো একটা পড়বা, ওইটা বাদ দিয়ে যা থাকবে পরেরটা ওইটা, ঠিক আছে? সো এইখানে আমরা একটা ট্রিক্স অবলম্বন করব, যে কোনো একটা পড়বো ভাইয়া। এখানে কি করবো ভাইয়া, যে কোনো একটা পড়বো, যে কোনো একটা পড়বো, সেটা সব থেকে যেগুলো কম, যেটা বলের উদাহরণ কম সেটা পড়বো আমরা। সো অস্পর্শ বল, অস্পর্শ বল, অস্পর্শ বল, দেখো আমরা হচ্ছে স্পর্শ বলের উদাহরণগুলো পড়বো। স্পর্শ বল, অসংরক্ষণশীল বল বা স্পর্শ বলের উদাহরণ শুধুমাত্র তিনটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, ঘর্ষণ বল, ঘর্ষণ বল, আর দুই নাম্বারটা হচ্ছে সান্দ্র বল, সান্দ্র বল, আর 3 নাম্বারটা হচ্ছে টান বল। 3 নাম্বারটা কি ভাইয়া, টান বল। 3 নাম্বারটা কি, টান বল। সো এই তিনটা জিনিস, আর বাকি সব কিছুই আমাদের কি ভাইয়া, অস্পর্শ বল বা সংরক্ষণশীল বলের উদাহরণ। সো এইটা তোমরা পরীক্ষার হলে ভুলে যেতে পারো। সো ভাইয়া একটা সুন্দর একটা শর্টকাট ট্রিক্স দেই, দেখো। সো আমরা কি জানি, তোমরা সকলেকেই শিখাইছিলাম, দেখি কার কার মনে আছে, যে নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি, বলো। নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি বলো তো দেখি ভাইয়ারা, নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি? না পারলে মায়ের আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাসে শিখাইছি, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাসে শিখাইছি, প্রত্যেকটাই অধ্যায়ভিত্তিক ক্লাসে শিখাইছি। যারা ভালো মতো মনোযোগ দিয়ে ভাইয়ার সাথে ক্লাসগুলো করছিলা, তারা এখন আলটিমেটলি সকল অ্যান্সার পাওয়ার কথা। সবাই একটু বলো আমাকে দেখি, বাংলা কারা কারা ভালো পড়ছো? নবাব সিরাজউদ্দৌলা, দেখো ফিজিক্সের মধ্যে বাংলা নিয়ে আসছি আমি। নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি রে, বলো। ঘসেটি বেগম। এই তো, সবাস, ধন্যবাদ ভাইয়া। সো দেখো, ঘসেটি বেগম। সো এই ঘসেটি দিয়ে আমরা অসংরক্ষণশীল বল বা স্পর্শ বল মনে রাখবো। সো ঘসেটি বেগম, ঘসে কি লিখতেছি, ঘসেটি বেগম, ঘসেটি। সো এই ঘসেটি দিয়ে আমরা দেখো, ঘ থেকে আমরা পাবো কি ভাইয়া, ঘর্ষণ বল। ঘ থেকে আমরা ঘর্ষণ বল পাবো, স থেকে আমরা সান্দ্র বল পাবো, আর ট থেকে আমরা টান বল পাবো, ঠিক আছে? সো এই তিনটা খুব সুন্দর মতো আমরা ঘসেটি বেগম, নবাব সিরাজউদ্দৌলার খালার নাম দিয়ে অস্পর্শ বল, সরি স্পর্শ বল বা অসংরক্ষণশীল বল আমরা খুব সুন্দর মতো মনে রাখবো, যে ভাইয়া ঘসেটি বেগম, ঘসেটি বেগম। তারপরে আসো যে ভাইয়া এই তিনটা বাদ দিয়ে যা থাকবে সবগুলাই আমাদের কি ভাইয়া, সংরক্ষণশীল বল বা আমাদের অস্পর্শ বল। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, তড়িৎ বল, মহাকর্ষ বল, চৌম্বক বল, ঠিক আছে? আরও অনেক কিছু আছে, যেমন তড়িৎ বল, তড়িৎ বল, মহাকর্ষ বল, মহাকর্ষ বল, মহাকর্ষ বল। সো এইখানে আরও অনেক কিছু আছে, সো দরকার নাই আমার, আমি জাস্ট খালি এই তিনটা মনে রাখবো আমার নবাব সিরাজউদ্দৌলার খালার নাম দিয়ে, ঠিক আছে? নবাব সিরাজউদ্দৌলার খালার নাম দিয়ে এই তিনটা জিনিস মনে রাখবো, বাকি যা কিছু আছে সবগুলো লাগাই দেবো অস্পর্শ বল বা অসংরক্ষণশীল বলের উদাহরণ। তো সবার ক্লিয়ার কিনা ভাইয়ারা, একটু বলো তো দেখি। ক্লাসের উপস্থিতি কমতেছে কেন? তোমরা কি ক্লাসে ঠিকঠাকভাবে আলটিমেটলি বন্ধু বান্ধবদের মেনশন করো নাই, ক্লাসটা শেয়ার করো নাই? এই যারা এখনও ক্লাসটা শেয়ার করি নাই, লুকায়িত অবস্থায় আসো, যারা এখনও ক্লাসটা শেয়ার করি নাই, একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দেয়। দেখো আজকে ক্লাসে সুন্দরভাবে কিন্তু পুরো নিউট্রিয়েন্ট বলবিদ্যায় একদম সুন্দর দাগানো স্লাইডটা পেতে কিন্তু ক্লাসটা শেয়ার করে পেজে নক করতে হবে। তার মানে তোমাকে দাগানো স্লাইডটা পেতে হলেও ক্লাসটা শেয়ার করতে হবে। সো অবশ্যই ক্লাসটা শেয়ার করো যারা এখনও করি নাই, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই দাগানো স্লাইডটা জাস্ট পড়লেই ইনশাল্লাহ তুমি দেখবা যে নিউট্রিয়েন্ট বলবিদ্যায় ওভারঅল সুন্দর সব কিছু একদম সুন্দর মতো তোমার মাথায় একবার সুন্দর মতো সেট হয়ে রিভিশন হয়ে যাবে। ওকে, আচ্ছা। এই কে বাঘের পিঠে চড়ছে? হাই আল্লাহ, কে? ওরে বাপরে, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর বাঘের পিঠে চড়ছে। এরে তো জাদুঘরে রাখা উচিত রে, তুই বাইরে কেন? তোকে তো জাদুঘরে রাখা উচিত, ঠিক আছে? সো দেখো, সো আমরা কিন্তু যেটা আমাদের পরীক্ষায় সব থেকে আসার মতো নিউটনিয়ান বলবিদ্যা যেহেতু আমাদের অধ্যায়ের নাম, তার মানে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ টপিকই হচ্ছে বল, ঠিক আছে? সো আমরা বলের রৈখিক পার্টের বলটা শেষ করলাম, এখনো কৌণিক পার্টের বল কিন্তু আছে, ঠিক আছে? সো আমরা কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ একটু পরে আলোচনা করবো, সমস্যা নাই। সো আমরা কি শিখলাম এখন? বল সংক্রান্ত সকল জিনিসপাতি শিখলাম যেটা রৈখিকে এক্সিস্ট করে। ওকে, সো সবার ক্লিয়ার ভাইয়া এতটুকু? যা পড়াইলাম সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়া? যা পড়াইলাম এতটুকু সবার ক্লিয়ার কিনা? যা পড়াইলাম এতটুকু সবার ক্লিয়ার কিনা? একটু বলো তো দেখি লক্ষ্মী বাচ্চারা, যে যা পড়াইলাম এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে আমরা কি করবো ভাইয়া? তাহলে আমরা নেক্সটে চলে যাব। যা পড়াইলাম লক্ষ্মী বাচ্চার মতো বলো যে ক্লিয়ার কিনা? যা পড়াইলাম লক্ষ্মী বাচ্চার মতো বলো যে ক্লিয়ার কি না? সবাই একটু দ্রুত বলো যে ক্লিয়ার কিনা। সো আমরা যেহেতু বল পড়লাম, এখন হচ্ছে বলের ঘাত বল বা বলের ঘাত পড়বো। ঘাত বল আর হচ্ছে ঘাত বল, এটা বা দেওয়া ভুল হবে কারণ এটা একই জিনিস না। ঘাত বল বা বলের ঘাত, ঘাত বল বা বলের ঘাত, এই টপিকটা থেকেও আমাদের কি ভাইয়া ম্যাথমেটিক্স পরীক্ষায় চলে আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো আজকে কোনো হাবিজাবি জিনিস পড়বো না, যা পরীক্ষায় আসার মতো জাস্ট অতটুকুই পড়বো আমরা, যা পরীক্ষায় আসার মতো জাস্ট অতটুকুই পড়বো, কোনো হাবিজাবি জিনিস পড়বো না আমরা। ওকে,
সো ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ধন্যবাদ ভাইয়া। সো চলো এখন দেখো ভাইয়া, আমরা ঘাত বল আর বলের ঘাত একই, ঘাত বল আর বলের ঘাত একই কি জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে লেখো দেখি যে ভাই এই দুইটা কি একই নাকি আলাদা আলাদা, একই নাকি আলাদা আলাদা, সবাই একটু বলো যে এই দুইটা জিনিস একই নাকি আলাদা আলাদা, এই দুইটা জিনিস ভাইয়া একই নাকি আলাদা আলাদা, এই দুইটা জিনিস একই নাকি আলাদা আলাদা, এই জিনিস দুইটা জিনিস কিন্তু একই না ভাইয়া, ঘাত বল আর বলের ঘাতটা কিন্তু আলাদা। সো বলের ঘাত, দেখো বলের ঘাত মানে কি, বলের ঘাত, সো বলের ঘাত মানেই হচ্ছে ঘাত বল এবং বলের ক্রিয়াকাল, ঘাত বল ইন্টু আমাদের বলের ক্রিয়াকাল, বলের ক্রিয়াকাল ক্রিয়াকাল ক্রিয়াকাল। আর হচ্ছে আমাদের ঘাত বলটা কি ভাইয়া, তাহলে ঘাত বলটা কি, ঘাত বলটা হচ্ছে বৃহৎ মানের বল খুব অল্প সময়ের জন্য যদি ক্রিয়া করে তাহলে সেটাকেই আমরা বলি ঘাত বল। যেমন আমরা ক্রিকেট বলের সাথে ব্যাটের সংঘর্ষ, খুব জোরে বলকে মারি কিন্তু বল আর ব্যাট খুবই কম সময়ের জন্য স্থায়িত্ব সংঘর্ষ হয়, তার মানে খুব বৃহৎ মানের বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করলে সেটাকে আমরা বলবো ঘাত বল। সো ঘাত বল আর বলের ঘাত কিন্তু ব্যাপারটা একরকম না। সো দেখো এখান থেকে আমরা বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, সো যে ইকুয়াল টু আমরা কি পাচ্ছি যে ভাইয়া আমাদের FT, তাই না, F ক্রস T। সো আমি যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি, আর ঘাত বলটা অবশ্যই কি ভাইয়া, এটা একটা ভেক্টর রাশি, এটা কি ভাইয়া ভেক্টর রাশি, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো এইখান থেকে মূলত আমাদের কি আসে ভাইয়া, এখান থেকে ম্যাথমেটিক্স আসে, এখান থেকে ম্যাথমেটিক্স আসে। যে ভাইয়া একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তোমাদের মনে আছে, গুরুত্বপূর্ণ একটা কথা আছে যে ভাই বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। কি ভাইয়া, বলের ঘাত, দেখো একটু নোট করে নাও, যে এখন নোট করার দরকার নাই, সরি আমি পুরো দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। দেখো বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। কি ভাইয়া, ভরবেগের পরিবর্তনের সমান, পরিবর্তনের সমান, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। সো এই কথাটা থেকেই কিন্তু আমাদের ম্যাথমেটিক্স আসে, এখান থেকে আমরা বিভিন্ন সূত্র স্থাপন করব। এখান থেকে কি করব ভাইয়া, এখান থেকেই মূলত আমরা বিভিন্ন সূত্র স্থাপন করব, এখান থেকেই মূলত আমরা বিভিন্ন সূত্র স্থাপন করব, ঠিক আছে। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে দেখো এখন আমরা কি শিখলাম যে ভাই বলের ঘাত, এখন এই সূত্র থেকেই মূলত আমরা এখানে যাব আস্তে আস্তে। সো দেখো আমরা কি শিখলাম, J = FT, তাহলে দেখো F = আমরা আবার কি লিখতে পারবো যে ভাইয়া MAT। আবার দেখো এইখানে এ এর সূত্র কি শিখলাম একটু আগে, যে ভাই V - U / T, আর এখানে আগে থেকে একটা T আছে, তাহলে দেখো এই T কাটা, তাহলে আমাদের কি আসতেছে MV - U। তাহলে দেখো এই V - U কে বেগের পরিবর্তন, তাহলে আমরা কি লিখতে পারবো M del V। তাহলে দেখো এটা আবার ভরবেগ, MP = MV জানি, তার মানে এটা হচ্ছে আমাদের del P। তাহলে দেখো আমরা ছিল কি ভাইয়া, আমরা ছিল হচ্ছে ঘাত বল, অর্থাৎ যে লাস্ট হয়ে গেল কি ভাইয়া ভরবেগের পরিবর্তন del P। তাহলে দেখো কথার সাথে কাজের মিল আছে, অবশ্যই কথার সাথে কাজের মিল আছে, যে ভাইয়া বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। কি, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। সো এখান থেকে একটা সূত্র সিরিজ তোমাকে মনে রাখতে হবে, সূত্র সিরিজ তোমাকে মনে রাখতে হবে। সেটা কি ভাইয়া, যে J = আমরা কি লিখতে পারবো FT, আবার লিখতে পারবো যে ভাইয়া MV - U, আবার লিখতে পারবো যে ভাইয়া M del P অথবা সরি M del V। আচ্ছা দাঁড়াও আমি সুন্দরভাবে লিখে দেই, M del V অথবা আমরা লিখতে পারবো del P। সো এই সূত্রের বক্সটা দেখো, এই সূত্রের বক্সটা সবার মনে রাখতে হবে। দেখো এখন আমি আমার প্রয়োজনে, আমার ক্যালকুলেশনের প্রয়োজনে FT = M del V লিখতে পারবো, আবার FT = del P লিখতে পারবো, আবার FT = M × V - U লিখতে পারবো। এখন তোমার প্রশ্নে যেরকমটা চাবে, আসলে প্রশ্নে যেরকমটা চাবে, দেখো সবগুলাই যেহেতু সমান, অর্থাৎ এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, অথবা এর সাথে এর সম্পর্ক তুমি বসাইতে পারো বা লিখতে পারো, বসাইতে পারো বা লিখতে পারো, বসাইতে পারো বা লিখতে পারো। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? একটু বলো তো দেখি ব্যাপারটা ক্লিয়ার কিনা, একটু বলো তো দেখি ভাইয়া ব্যাপারটা ক্লিয়ার কিনা, আমরা সবাই 100% বুঝতে পারলাম কিনা বলো, আমরা সবাই 100% বুঝতে পারলাম কি না বলো, আমরা সবাই 100% বুঝতে পারলাম কিনা যে ভাইয়া বলের ঘাত থেকে আমাদের কি কি আসতে পারে। বলের ঘাত থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথমেটিক্স টাইপ আছে, সেটা আমি একটু পরেই দেখাবো। সো যতটুকু পড়াইলাম এতটুকু সবার ক্লিয়ার কিনা সেটা আগে একটু বলো, যতটুকু পড়াইলাম সেটা ক্লিয়ার কিনা একটু বলো। এই তো সবাই বলতেছো ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ধন্যবাদ। সো চলো এখন বলের ঘাত থেকে ম্যাথমেটিক্স টাইপ শিখবো আমরা। কি শিখবো ভাইয়া, বলের ঘাত থেকে কি টাইপের ম্যাথমেটিক্স আসতে পারে, বলের ঘাত থেকে, বলের ঘাতের ঘাত, এখান থেকে আমরা ম্যাথমেটিক্স কি টাইপ আসতে পারে, ম্যাথ টাইপ, এখান থেকে আমরা কি শিখবো ভাইয়া, বলের ঘাতের ম্যাথমেটিক্স টাইপ, ঠিক আছে। সো দেখো আমরা একটু আগে একটা সূত্র শিখলাম, সেটা কি ভাইয়া, যে J = আমরা লিখতে পারবো MV - U, ঠিক আছে। এই সূত্র থেকেই মূলত ম্যাথমেটিক্স বেশি আসে। এখন দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ টাইপ আছে, সেটা কি ভাইয়া, ধরো একটা বল, একটা বলকে আমি, এটা হচ্ছে একটা দেয়াল,
এটা একটা দেয়াল, ঠিক আছে, এটা একটা দেয়াল। যে ভাইয়া একটা বলকে আমি, এখানে একটা বল আছে, এই বলকে আমি এইদিকে নিক্ষেপ করলাম আমাদের ধরো ভি বেগে বা ইউ বেগে, যে কোনো একটা ধরো তুমি, সমস্যা নাই। এখন এই বলটা কোনো একটা সময় যায় এই দেয়ালের দিকে ধাক্কা খেয়ে আবার রিভার্স হয়ে বা রিবাউন্ড হয়ে আমার ভি বা ইউ বেগে আবার চলে আসলো এইখানে। তাহলে দেখো এই টাইপটাই কিন্তু সব থেকে বেশি আসে ভর্তি পরীক্ষায়, এই টাইপটাই যে ভাইয়া একটা বলকে আমি ঢেল দিছি, ওয়ালের সাথে ধাক্কা খেয়ে আবার চলে আসছে, বা আমি একটা নলকূপের পাইপ দিয়ে আলটিমেটলি পানি ঢালতেছি, পানিটা আবার রিবাউন্ড হয়ে আবার ঘুরে আসতেছে। সো ব্যাপারটা দেখো, আলটিমেটলি এই টাইপ যদি থাকে তখন আমরা এমসিকিউ সমাধানে ডিরেক্ট কী করবো জানো, যে ভাইয়া জে ইকুয়াল টু এম ভি প্লাস ইউ লিখে দিব, ভি প্লাস ইউ। এখন এই ব্যাপারটা কেমনে আসলো এটা একটু বুঝাই, দেখো সবাই একটু মনোযোগ দাও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। দেখো এই দুইটা যদি বেগ দেওয়া থাকে ভাই, একটা বেগে গেল আর একটা বেগে আসলো, দুইটা বেগ দেওয়া থাকলে আমরা একটা বেগকে প্লাস ধরতে হয়, একটা বেগকে মাইনাস ধরতে হয়, অথবা এই বেগটাকে প্লাস ধরো, এই বেগটাকে মাইনাস ধরো, ঠিক আছে। সো আলটিমেটলি, আরে ভুল হয়ে গেল, দেখো এটাকে মাইনাস এটাকে প্লাস ধরবো, অথবা এটাকে প্লাস এটাকে মাইনাস ধরবো, ঠিক আছে। তার মানে দেখো আমি যদি ভি কে প্লাস ধরি, ইউ কে মাইনাস ধরি, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস। সো আমরা এমসিকিউ সমাধানে ডিরেক্ট আমরা প্লাস করে দেবো। যদি রিটার্ন না, তাহলে জাস্ট খালি টাইপটা মনে রাখো, তোমরা কি করবা, যে ভাই এখানে মাইনাস বাদ দিয়ে প্লাস বসাই দিবা। যদি কি কন্ডিশন হয় যে ভাইয়া আমাদের বলটা গেছে বা পানি গেছে, আবার ধাক্কা খেয়ে বা রিবাউন্ড হয়ে আবার চলে আসছে, তাহলে আমরা কি করবো, এখানে মাইনাস না বসায় প্লাস বসাই দিব, এখানে মাইনাস না বসায় প্লাস বসাই দিব। এটা অনেক প্রশ্ন আসছে অলরেডি, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টাইপ, এখান থেকে ম্যাথমেটিক্সটা আসার মতো। সো সবাই একটু বলো তো দেখি ভাইয়া ক্লিয়ার কি, আমরা বুঝতে পারলাম কিনা যে কেন আমরা প্লাস বসাবো, কেন আমরা প্লাস বসাবো, সবাই বুঝতে পারছি ভাইয়া? একটু বলো সবাই, আমরা 100% ক্লিয়ার কিনা, কেন আমরা প্লাস বসাবো, সবাই 100% বুঝতে পারলাম কিনা একটু বলো, কেন আমরা প্লাস বসাবো, সবাই 100% বুঝতে পারছি কিনা? লক্ষ্মী বাচ্চারা সবাই আমাকে একটু বলো যে কেন আমরা প্লাস বসাবো, কেন আমরা প্লাস বসাবো, কেন আমরা প্লাস বসাবো, সবাই দ্রুত দ্রুত দ্রুত, কেন আমরা প্লাস বসাবো, সবাই একটু দ্রুত বলো। সবার ক্লিয়ার কিনা বলো, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব। ওকে আলহামদুলিল্লাহ, এই তো সবার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ধন্যবাদ। সো চলো আমরা দেখো বলের ঘাত বা ঘাত বল এই টপিকটা সুন্দর মতো করে ফেললাম, ঠিক আছে। এখান থেকে ম্যাথমেটিক্স আসার সম্ভাবনা সব থেকে বেশি, দেখো এই সম্পর্কগুলো থেকে আমাদের ম্যাথমেটিক্স আসতে পারে, অথবা আমাদের কি ভাইয়া আলটিমেটলি এই ম্যাথমেটিক্স টার্মটাও চলে আসতে পারে। সো চলো এখন আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে এখন আমরা কোন টপিকটা পড়বো, এখন আমরা কোন টপিকটা পড়বো ভাইয়া, এখন আমরা কোন টপিকটা পড়বো, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণটা পড়বো। এটাও আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা খুললে দেখো, আমার কথা যদি কারো বিশ্বাস না হয়, আমার ক্লাসটা শেষে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক খুলবা, দেখবা যে যা বলছি এইভাবেই তোমাদের পরীক্ষায় আসছে অলরেডি। সো দেখো আমরা কি শিখবো এখন, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল ও কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল ও কেন্দ্রমুখী ত্বরণ, ঠিক আছে। কেন্দ্রমুখী বল ও কেন্দ্রমুখী ত্বরণটা শিখবো, ঠিক আছে। সো চলো, সো কেন্দ্রমুখী বল, দেখো নর্মালি আমরা বল নির্ণয়ের সূত্র কি জানি ভাইয়া, বল নির্ণয়ের সূত্র জানি আমরা F = ma। দেখো যাদের সূত্র মুখস্থ থাকে না, দেখো বেসিক সূত্র থেকে কিভাবে আনবা আসলে। সো দেখো কেন্দ্রমুখী মানে কি ভাইয়া, ধরো একটা বস্তু বৃত্তাকার পথে, আমাদের আর ব্যাসার্ধের বৃত্তাকার বস্তু আমাদের ভি বেগ নিয়ে ঘুরতেছে, ঠিক আছে, ভি বেগে ঘুরতেছে। এখন তাহলে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ কি হবে ভাইয়া, কেন্দ্রমুখী ত্বরণের সূত্র হচ্ছে যে ভাইয়া v²/r, এটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণের সূত্র। তাহলে দেখো এখানে কেন্দ্রমুখী বলের সূত্রটা কনভার্ট হয়ে কি হবে ভাইয়া, m তো থাকবেই, আবার v²/r, এটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল নির্ণয়ের সূত্র। এখন এই সূত্র কি এইটাই ফরমেশনে বারবার আসে না, এটার বিভিন্ন ফরমেশন আছে। সেটা কিভাবে আসে দেখো, আমরা নর্মালি কি জানি ভাইয়া, v = একটা সূত্র আছে ω/r। এই সূত্রটা কিভাবে আসে একটু পরে আমি তোমাদেরকে দেখাই দিব যখন রৈখিক এবং কৌণিক সম্পর্কটা দেখাই দিব। ওকে, সো দেখো আমরা কি শিখলাম যে ভাইয়া v = ω/r, v = কি ভাইয়া ω/r, v = ω/r, ঠিক আছে। সো এখন দেখো v = ω/r এর জায়গায় তুমি যদি v এর মানটা বসাই দাও, তাহলে কি হবে ভাইয়া, তার মানে m আমাদের ω²r²/r, তাহলে এই r আর এই rটা কাটা, এই r আর এই rটা কাটা, তার মানে আমাদের কি থাকতেছে ভাইয়া m ω²r। এই সূত্র থেকে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বেশ কয়েকটা ম্যাথ আসছে, ঠিক আছে, এই সূত্র থেকে বেশ কয়েকটা ম্যাথ আসে। ওকে, এই সূত্র থেকে বেশ কয়েকটা ম্যাথ আসে, ঠিক আছে, এই সূত্র থেকে বেশ কয়েকটা ম্যাথ আসে। এখন দেখো ভাইয়া, এখন এই সূত্রটা আরও কয়েকটা ফরমেশন আছে, সেটা কি কি ভাইয়া, দেখো আমরা ওমেগার কিন্তু বেশ কয়েকটা, 3টা সূত্র জানি, যে ভাইয়া 2πf এইটা একটা সূত্র জানি, অথবা আমরা জানি 2π/t, অথবা আমরা জানি 2πn/t যদি ঘূর্ণন সংখ্যা দেওয়া থাকে। তাহলে দেখো প্রত্যেকটা একবার একবার করে এই ওমেগার জায়গায় বসাবা, 3টা আলাদা এক্সট্রা সূত্র পেয়ে যাবা, ঠিক আছে। সো এই গেল আমাদের কেন্দ্রমুখী বলের যে কনসেপ্টটা।
কেন্দ্রমুখী বলের যে কনসেপ্টটা গেল। এখন চলো কেন্দ্রমুখী ত্বরণের কনসেপ্টটাই চলে যাব। সো কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয়ের সূত্রে আমরা কি শিখলাম যে ভাইয়া a = v² ডিভাইডেড বাই r, আর এখনই শিখলাম v = ওমেগা r লেখা যায়। তাহলে a = আমাদের ওমেগা স্কোয়ার তারপরে r² ডিভাইডেড বাই r, তার মানে এই আর এই একটা আর কাটা দাও, তার মানে a = ওমেগা স্কোয়ার আর পাইলাম, a = ওমেগা স্কোয়ার আর। এখন এই ওমেগার আবার 3টা সূত্র আছে, সো এই 3টা সূত্র বসায় 3টা ফরমেশন তুমি পাবা। সো দেখো এইটাই গেল আমাদের কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণের মেইন সূত্রের ফরমেশনগুলান, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণের মেইন সূত্রের ফরমেশনগুলান আমরা কিন্তু সুন্দরভাবে দেখে ফেললাম। সুন্দরভাবে কি করলাম ভাইয়া? দেখে ফেললাম। সো আমাকে একটু বলো তো দেখি ভাইয়া, আমরা বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, কি এফসি বলছে? হ্যাঁ বলতে পারো, কোনো সমস্যা নাই, এখানে এফসি সেন্ট্রাল ফোর্স, ঠিক আছে। সো আলটিমেটলি সবাই একটু বলো ক্লিয়ার কিনা কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণের সূত্রের কনভার্সন। দেখো এখান থেকে আমাদের কি আসবে রে? এখান থেকে কিন্তু বিভিন্ন ম্যাথমেটিক্স আসে, এখান থেকে কি আসে ভাইয়া? বিভিন্ন ম্যাথমেটিক্স আসে। সো সবার ক্লিয়ার কিনা বলো? এখান থেকে এই কে কমেন্ট করছো যে ভাই আজকে হচ্ছে ম্যাথ করাবেন না? না, আজকে ম্যাথ করাবো না, কারণ এই অধ্যায়ের ম্যাথ তো আমরা অলরেডি প্র্যাকটিস করছি, আর এটা হচ্ছে শুধুমাত্র রিভিশন ক্লাস। যদি কারো ম্যাথ করার প্রয়োজন হয় বা আলটিমেটলি তোমাদের প্রিপারেশনে ঘাটতি থাকে, আজকের ক্লাসটার পর দেখো আমি কিন্তু শিখাই দিছি কি করবা। আমার অধ্যায় ভিত্তিক ক্লাস কেমনে খুঁজে বের করবা রে? জাস্ট আমার পেজে যাবা, দেখো আমার পেজে যাবা, এমডি মনিরুজ্জামান মুন্না, এই দেখো সুন্দর মতো পেজে চলে যাবা। পেজে যা একটু নিচের দিকেই দেখবে যে ফিচার্ড অপশনে আমার একটা পোস্ট একদম পিন পোস্ট করা আছে, সম্পূর্ণ ফ্রিতেই কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি। এখানে আমরা যত অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রত্যেকটা অধ্যায়েরই কিন্তু আমাদের ক্লাস সুন্দর মতো লিঙ্কগুলান সাজানো আছে, যার যেই অধ্যায় সমস্যা সেইখান থেকে করে নিতে পারবা। ওকে, এটা আমাদের চলতেছে শেষ মুহূর্তে সাজেশন ক্লাস। ওকে, সো বুঝতে পারছি, ক্লিয়ার। এই সবাই রেসপন্স করতে হবে। বাকি ঘুমাই গেছো? ঘুমাই ভাইয়ার ক্লাস করলে হবে না, তাহলে কিন্তু ক্লাস বন্ধ করে দিব। ঘুমাই ক্লাস করা যাবে না, ঘুমাই ভাইয়া ক্লাস করা যাবে না, ক্লাস করা যাবে না। ওকে, ভাইয়ার সাথে একটু রেসপন্স করতে হবে, ভাইয়াকে একটু রেসপন্স করতে হবে, তাহলে ভাইয়া সুন্দর মতো তোমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। ওকে, আচ্ছা, ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। সো চলো দেখো কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণের কনসেপ্টটা আমরা শিখে ফেললাম। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণের আমরা কনসেপ্টটা কিন্তু ভাইয়া খুব সুন্দরভাবে শিখে ফেললাম। সো এখান থেকে আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্স আসে, আবার বিভিন্ন আমাদের কি এখান থেকে আমাদের থিওরিও আসতে পারে। এখন দেখো থিওরিটা কি আসে ভাইয়া? দেখো আমাদের এখান থেকে এমসিকিউ অর্থাৎ থিওরি আসতে পারে যে ভাইয়া কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? কেন্দ্রমুখী বল দ্বারা কিন্তু কৃত কাজ 0। কেন্দ্রমুখী বল দ্বারা এটা অনেকবার আসছিল, বল দ্বারা কৃত কাজ 0, কৃত কাজ কত? 0। এখন তোমাকে এইভাবে ডিরেক্ট প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, এইভাবে আসতে পারে, অথবা এই প্রশ্নটা আরেকটু ঘুরাই আসতে পারে যে ভাইয়া আমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে যে ধরো একটা কলমের এক প্রান্তে হচ্ছে একটা সুতা দিয়ে একটা বস্তুকে বাঁধা, এইভাবে ঘুরাইতেছো, আলটিমেটলি কেন্দ্রমুখী বল কত? আমাদের কাজ কত হবে? কাজ 0, কারণ ঘুরে ফিরে একই জায়গায় আসতেছে, স্মরণ হচ্ছে না, ঠিক আছে। ওকে, সো এই জিনিসটা একটু মনে রাখবা। আবার হচ্ছে এইখান থেকে একটা জিনিস মনে রাখবা, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যে আমাদের পার্থক্য কত? ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? ক্রিয়া এবং প্রতিক্রিয়া সবাই একটু বলো তো দেখি, এটাও আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? সবাই একটু চেষ্টা করো। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? এই তো সবাই পারছো, 180 ডিগ্রি। হ্যাঁ, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। সো এই জিনিসগুলোর একটু দেখে রাখবা। আজকে এক্সট্রা কোনো জিনিসপাতি পড়াবো না, জাস্ট পরীক্ষায় যেগুলো আসার মতো সেগুলোই জাস্ট আমরা দেখবো। পরীক্ষায় যেগুলো ভাইয়া আসার মতো জাস্ট সেই জিনিসগুলো নিয়ে আমরা দেখবো। সো আমরা শিখে ফেললাম কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণ, টপিকটা শিখে ফেললাম। এখন দেখো আমরা 100% ইম্পর্টেন্টের মধ্যে আর কি বলছিলাম। 100% দেখো বল পড়ে ফেলছি, মৌলিক বল পড়ে ফেলছি, বলের ঘাত পড়ে ফেলছি, কেন্দ্রমুখী এবং কেন্দ্রমুখী ত্বরণ পড়ে ফেলছি। এখন জাস্ট একটা টপিক আছে 100% যেটা গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আমরা ফেলাইছিলাম, যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। সো আমরা এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা পড়বো। সো চলো, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ওকে, সো আমরা এখন কি শিখবো ভাইয়া? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। স্পেসিফিকভাবে বলতে গেলে আমরা পশ্চাৎবেগ এবং সংঘর্ষ নিয়ে পড়বো। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, স্পেসিফিকভাবে বলতে গেলে আমরা ঘর্ষণ নিয়ে পড়বো প্লাস পশ্চাৎবেগ নিয়ে পড়বো।
পশ্চাৎ বেগ নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, এই ক্লাস কি বোরিং লাগতেছে? ক্লাস কি বোরিং লাগতেছে? ঘুম ধরতেছে? ক্লাস কি বোরিং লাগতেছে না ভালো লাগতেছে বলো তো দেখি? তোমাদের হঠাৎ করে তোমরা হচ্ছে ক্লাসে থেকে চলে যাও আবার চলে আসো, এটা করা যাবে না ভাইয়া। লাইভ ক্লাস করার মজাটাই অন্যরকম। তোমার কোনো সমস্যা থাকলে ভাইয়ারে বললে ভাইয়া সুন্দর মতো সেটা সলিউশন দিয়ে দিব। রেকর্ড ক্লাসে কিন্তু এই সুবিধা পাবা না। আর রেকর্ড ক্লাস করতে ভালোও লাগে না, দেখবা যে আর এটা পরে করে নিব, ওই পরে করতে করতে তোমার আলটিমেটলি ভর্তি পরীক্ষা পার হয়ে যাবে, তাও তোমার করা হবে না। সো অনেক অলসতায় দিন কাটাইছো, এখন একটু জাস্ট লাস্ট মুহূর্তে একটু সিরিয়াস হও, ভাইয়াদের কথা শোনো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, সো একটু বলো। এই তো না ভাইয়া ভালো লাগতেছে, ভালো লাগতেছে, হ্যাঁ ভালো লাগলেই ভালো, ভালো লাগলেই ভালো। ওকে, আচ্ছা। সো দেখো এখন আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আগে হচ্ছে আমরা সংরক্ষণশীলতার নীতি কি জানি আমরা ভাইয়া? আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হবে। সো এইখান থেকে আমরা সূত্রটা কি বলতে পারবো? এখান থেকে আমরা সূত্রটা কি বলতে পারবো ভাইয়া? যে ভাই আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হলে আমরা নর্মালি সূত্র জানি, সেটা একদম বেসিক সূত্র, যে ভাইয়া m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, সো এখন দেখো, এখন মূলত আমরা সংঘর্ষ নিয়ে পড়বো। সংঘর্ষ এই এখানে ঘর্ষণ লিখছি কেন? ওখানে হবে সংঘর্ষ। ঠিক আছে, সো সংঘর্ষ নিয়ে পড়বো আমরা। দেখো সংঘর্ষ কয় ধরনের হতে পারে ভাই? বিভিন্ন রকম সংঘর্ষ হতে পারে। যেমন একটা গাড়ি এইখানে আছে, এই দিকে চলতেছে, আর একটা গাড়ি এই দিকে আছে, এই দিকেই চলতেছে, দুইটা মিলে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পরে কন্ডিশন আরও বিভিন্ন রকম হইতে পারে। আগে আসি সংঘর্ষ কিভাবে হইতে পারে। সো এটা গেল একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন আমাদের কি ভাইয়া? আর একটা কন্ডিশন যে ভাই এইটা একটা গাড়ি এই দিকে চলতেছে, আর একটা গাড়ি এখানে, এটার হচ্ছে বিপরীত দিকে এই দিকে চলতেছে। সো এই দুটো আবার সংঘর্ষ হয়েছে। সো সংঘর্ষের আগের কন্ডিশন কিন্তু এটা কি ভাইয়া? সংঘর্ষের আগের কন্ডিশন। কার কন্ডিশন? আগের কন্ডিশন শিখতেছি আমরা, তারপরে পরের কন্ডিশনে যাব। দেখো যদি আমাদের এই কন্ডিশনটা হয় এক নাম্বার কন্ডিশন, যে ভাইয়া দিক আমাদের সেম, পরবর্তীতে সংঘর্ষ লাগছে, তখন আমরা এই বেসিক সূত্র ফলাবো। তখন দেখো আলটিমেটলি যে ভাইয়া m1 u1 প্লাস m2 u2, সো এই অংশটা এটা হবে। আর যদি আমাদের দিক ভিন্ন হয়, অর্থাৎ আমাদের মুখোমুখিভাবে সংঘর্ষ হয়, তখন আমরা কি করবো ভাইয়া? যে m1 u1 মাইনাস m2 u2 করবো, মাইনাস m2 u2। দেখো আমাদের এইটার কিন্তু প্লাস কিন্তু কনস্ট্যান্ট না, এটা কিন্তু আমাদের চেঞ্জ হয়, প্লাসও হয় মাইনাসও হয়, প্লাসও হয় মাইনাসও হয়। সো কখন প্লাস হয় কখন মাইনাস হয়, কখন প্লাস হয় কখন মাইনাস হয়, এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। কখন প্লাস হয় কখন মাইনাস হয় সেই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। যদি আমাদের দিক একই দিকে হয় তাহলে আমরা প্লাস করব, আর যদি গাড়ি এটা মুখোমুখি সংঘর্ষ হয়, অর্থাৎ এটা এইদিকে চলতেছে আবার এটার পরস্পর মুখোমুখি আসতেছে, তখন আমরা মাইনাস করে দেব। ওকে, ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ব্যাপারটা ক্লিয়ার? সো চলো এখন আমরা সংঘর্ষের পরের কন্ডিশনটা দেখবো, যে ভাইয়া সংঘর্ষের পরে। তো সংঘর্ষের পরে কি হইতে পারে? ধরো এখানে সংঘর্ষ হয়েছে, এখন এই দুইটা মিলিত অবস্থায় চলতে পারে। কি অবস্থায় ভাইয়া? মিলিত অবস্থায় চলতে পারে। যে ভাইয়া মিলিত ছেঁচড়ায়া যাইতেছে, দুইটাই একসাথেই যাইতেছে। সো মিলিত অবস্থায় গেলে আমাদের মিলিত বস্তুর বেগ আমরা কি জানি? যে ভাইয়া m1 u1 প্লাস বা মাইনাস হইতে পারে এখানে m2 u2 ইকুয়াল টু আমরা m1 প্লাস m2 ইন্টু v। সো এইটাই হচ্ছে এই মিলিত বস্তুর বেগ, যেটা আমাদের এমসিকিউ এ বেশি আসে, এই মিলিত বস্তুর বেগ। ঠিক আছে, সো এটাই আমাদের এমসিকিউ বেশি আসে। আর দেখো আবার কি ভাইয়া? যদি আমরা সংঘর্ষের পরে ধরো দুইটা লাগছে, তারপরে আবার এইটা এর বেগে যাচ্ছে, এটা এর বেগে যাচ্ছে, সংঘর্ষ যাচ্ছে না, তাহলে আমরা ওই বেসিক সূত্রটা অ্যাপ্লাই করব। সো দেখো এখন দেখো এইখান থেকে আলটিমেটলি এটা যদি v1 বেগে যায়, এটা যদি v2 বেগে যায়, তাহলে দেখো প্রশ্ন যদি কঠিন করে তাহলে v1 এর মানও বের করতে বলে, অথবা v2 এর মানও বের করতে বলতে পারে। তাহলে দেখো এই দুইটার জন্য কিন্তু আলাদা একটা সূত্র আছে, এটা একটু লেস ইম্পর্টেন্ট, তবুও শিখায় রাখি। যদি প্রশ্ন একটু কঠিন হয় তখন আসতে পারে, যদি ভাইয়া প্রশ্ন একটু কঠিন হয় তখন আসতে পারে, যদি প্রশ্ন একটু কঠিন হয় তাহলে আসতে পারে। দেখো আমরা সংঘর্ষের পরে v1 এর যে সূত্রটা শিখবো আমরা, যে v1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে ভাইয়া m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1, আবার প্লাস দিয়ে আমরা লিখতে পারবো 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু হবে আমাদের u2। ঠিক আছে, সো এটা গেল v1 এর সূত্র। আবার যদি v2 বের করতে বলে তাহলে আমরা লিখবো ভাইয়া m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আবার এখানে হবে ভাইয়া প্রথমে হবে u2, আবার প্লাস আমাদের উপরে হবে 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু এখানে হবে u1। ঠিক আছে, সো এখন দেখো যে পার্থক্যটা বুঝতে পারছো ভাইয়া? এখানে কিন্তু একটা পার্থক্য আছে, দেখো সূত্রটা আসলে কিভাবে তুমি মুখস্থ রাখবা।
সূত্রটা তুমি কিভাবে মুখস্থ রাখবা এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এই জিনিসটা একটু ভাইয়া খেয়াল রাখতে হবে। দেখো এইটা যদি একটু কঠিন হয়, একটু হার্ড হয়, ঠিক আছে, একটু হার্ড, একটু যদি প্রশ্ন হার্ড হয় তখন তোমার দুইটার V1ও বের করতে বলতে পারে অথবা V2 বের করতে, দুইটা একসাথে চায় না, যে কোনো একটা চায়। তখন আমরা কি করবো, দেখো V1 যদি বের করতে বলতে পারে তাহলে দেখো V1 তাহলে আমরা M1 দ্বারা শুরু করছি, M1 - M2 ডিভাইডেড বাই সবগুলোর নিচে M1 + M2, M1 + M2, এইটার মানে নিচের অংশ নিয়ে ঝামেলা নাই, ঠিক আছে। তো দেখো উপরের অংশ নিয়ে ঝামেলা আছে। দেখো যখন আমরা V1 বের করতেছি তাহলে M1 - M2 করতেছি, আবার এখানে U1 দিতেছি, তারপরে দেখো আলটিমেটলি U2 দিতেছি আর এইখানে M2 দিতেছি, ঠিক আছে। বাট যখনই আমরা V2 দিব তখনই কিন্তু M1 না, তখন আমরা M2 থেকে বার করবো, যখন 2 তখন 2 থেকে বাদ যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আবার U2, তার মানে V1 1 যদি হয় তাহলে সবগুলোই 1 এর সাথে কানেক্টেড, আর যদি V2 হয় তাহলে আমাদের সবগুলোই প্রথম অংশে 2 হবে, আর এখানে কিন্তু এই যে M1, এইখানেও আমাদের U1, ঠিক আছে। তো সবাই একটু বলো তো দেখি ভাইয়া এই পার্থক্যটা সবাই বুঝতে পারছি কিনা, A to Z ক্লিয়ার কিনা? এই সূত্র মনেই থাকে না, হ্যাঁ এই সূত্র মনে থাকে না। দেখো মনে রাখার জন্য তো একটা ট্রিক্স বললাম যে ভাইয়া V1 এর জন্য আমরা 1 অর্থাৎ M1 এখানেও হবে U1, আর V2 এর জন্য M2 U2। সবাই একটু বলো, সবাই একটু বলো। দেখো এটা নর্মালি আসতে দেখা যায় না, তোমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে তেমন একটা নাই, প্রশ্ন ব্যাংক দেখলে দেখবা নাই। খুবই যদি কঠিন করে তাহলে এখান থেকে আসতে পারে, তবু একটু দেখে রাখলাম। দেখো লিখে রাখি যে ভাই এটা কিন্তু লেস ইম্পর্টেন্ট, এটা একটু লেস ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন হার্ড হয়ে যায়, যদি প্রশ্ন হার্ড হয়ে যায় তখন এইখান থেকে আসতে পারে। সবাই একটু বলো তো দেখি ভাইয়া যে আমাদের ক্লিয়ার কিনা, বুঝতে পারলাম কিনা? সবাই একটু বলো তো দেখি আমরা ক্লিয়ার কিনা, 100% বুঝতে পারলাম কিনা বলো। দেখো আমরা কিন্তু আমাদের সংঘর্ষর টপিকটা শিখে ফেললাম। সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, সংঘর্ষের টপিকটা আমরা শিখে ফেললাম, সংঘর্ষের টপিকটা আমরা শিখে ফেললাম। সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কি না, সংঘর্ষের টপিকটা আমরা বুঝে ফেললাম। সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা, সংঘর্ষ ওকে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো আমরা পশ্চাৎ বেগ নির্ণয় করবো, পশ্চাৎ বেগ, গুলির পশ্চাৎ বেগ। এইটাও কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে। সো পশ্চাৎ বেগ কি ভাইয়া, পশ্চাৎ বেগ আমরা জানি যে ভাইয়া পশ্চাৎ বেগ নির্ণয় সূত্র দেখো mv - mv লিখতে পারো, mv ছোট হাতের mv। তাহলে দেখো এই যে বড় হাতের v আমরা লিখতে পারবো যে ভাইয়া -mv ডিভাইডেড বাই বড় হাতের m। এখানে বড় হাতের m বড় হাতের v দ্বারা আমি বুঝাইছি হচ্ছে বন্দুকের ভর আর বন্দুকের গতি, বন্দুক, আর হচ্ছে ছোট হাতের m এবং ছোট হাতের v দ্বারা আমি বুঝাইছি হচ্ছে গুলি, কারণ বন্দুক বড় সেই জন্য ক্যাপিটাল লেটার, আর গুলি ছোট এই জন্য স্মল লেটার। এইভাবে তোমরা মনে রাখতে পারো চাইলে, ওকে। সো দেখো এই মাইনাসটা কি সবসময় ইউজ করবো না ভাইয়া, পশ্চাৎ যদি কথাটা বলা থাকে তাহলে আমরা মাইনাস ইউজ করার দরকার নাই, ম্যাথে এটা ইউজ করবো না যদি পশ্চাৎ কথাটা বলা থাকে। আর যদি বলা থাকে যে ভাই বন্দুকের বেগ বের করো তখন কিন্তু মাইনাস, মন্দনের মতো। দেখো মন্দন কথাটা থাকলে আমরা ত্বরণের মাইনাসটা উপেক্ষা করে দিই, মন্দন মানেই মাইনাস, পশ্চাৎ মানেই ঠিক একইভাবে মাইনাস বোঝাবে। আর যদি বন্দুকের বেগ বলে বা ত্বরণ বের করতে বলে তখন কিন্তু আমাদের মাইনাস সাইনটা কাউন্ট করতে হবে। সো কখন মাইনাস সাইন থাকবে আর কখন মাইনাস সাইন থাকবে না, কখন মাইনাস সাইন থাকবে আর কখন মাইনাস সাইন থাকবে না, ব্যাপারটা ক্লিয়ার রে, ব্যাপারটা ক্লিয়ার। সো এই পশ্চাৎ বেগ থেকেও কিন্তু আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ম্যাথমেটিক্স অনেকবার আসছে। সো আমাদের দেখো আমাদের আলহামদুলিল্লাহ 100% গুরুত্বপূর্ণ যে টপিক বলছিলাম 4টা থেকে 5টা টপিক কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য নিউটনের বলবিদ্যা অধ্যায় থেকে আমরা A to Z শেষ করে ফেললাম, আমরা A to Z শেষ করে ফেললাম, আমরা A to Z শেষ করে ফেলছি ভাইয়া। আমরা কি করছি, A to Z শেষ করে ফেলছি আমাদের 100% ইম্পর্টেন্ট টপিকগুলা, 100% ইম্পর্টেন্ট টপিকগুলা, 100% ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আমরা শেষ করে ফেলছি, 100% ইম্পর্টেন্ট টপিক আমরা শেষ করে ফেলছি। এখন দেখো আমরা কি কি শেষ করলাম, চলো একটু দেখে আসি, চলো একটু দেখে আসি কি কি শেষ করছি, কি কি শেষ করছি ভাইয়া। দেখো নিউটন বলবিদ্যায় 100% আমরা ডান, এটা আমাদের ডান, ঠিক আছে। 100% টপিক দেখো আমাদের ডান। দেখো বল সংক্রান্ত, মৌলিক বল, ঘাত বল, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, পশ্চাৎবেগ সংঘর্ষ আমরা সব কিছুই পড়ে ফেলছি। এখন আমাদের এই যে লেস ইম্পর্টেন্ট যে টাইপটা আছে এটা নিয়ে একটু জাস্ট সামারি আকারে আলোচনা করাই দিব, ঠিক আছে। অত বেশি ইন ডিটেলস দিব না, জাস্ট একটু সামারি আকারে তোমাদেরকে দেখাই দিব। তোমরা অনেকেই ভাইয়াকে অভিযোগ জানাবা যে ভাই এটা একটু লেস ইম্পর্টেন্ট দেখে পড়াইলে না, যদি আসে তাহলে তো আমরা ধরা খেয়ে যাবো। সো আলটিমেটলি সেই জন্য তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। সো তোমরা আলটিমেটলি একটু মনোযোগ দাও ভাইয়া। এখন আমরা এই যে লেস ইম্পর্টেন্ট পার্টটা একটু পড়বো। সো ঘর্ষণ সংক্রান্ত সবার আগে এই জিনিসটাই আসি আমরা। সো চলো 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 এখন আমরা কি করব, যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট, একটু লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট সেই ব্যাপার স্যাপারগুলো একটু দেখবো। জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা আয়োজন করবো। সো প্যারা খাইও না তোমরা, ঠিক আছে। সো দেখো আমরা সর্বপ্রথম পড়বো ঘর্ষণ সংক্রান্ত, ঘর্ষণ, ঘর্ষণ সংক্রান্ত, ঘর্ষণ সংক্রান্ত। এখন দেখো ঘর্ষণ সংক্রান্ত এখান থেকে ভাইয়া ছোট ছোট এমসিকিউ আসে।
ছোট ছোট ম্যাথমেটিক্যাল টাইপের এমসিকিউ আছে, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে? এই দুইটার সূত্র জানলেই এনাফ, এখান থেকে বেশি কিছু আসে না। সো 1 নাম্বার কি ভাইয়া, যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। কি ভাইয়া? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটা কি ভাইয়া? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি? যে ভাইয়া মিউ এস, এস মানে কি? স্ট্যাটিক, মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। সো মিউ এস ইকুয়াল টু ভাইয়া ট্যান থিটা, ট্যান থিটা। সো এই টপিক থেকে বা এই সূত্র থেকে আমাদের এমসিকিউ কিন্তু অনেকবার আসছে, এখান থেকে এমসিকিউ অনেকবার আসছে, ঠিক আছে? আর একটা জিনিস শিখতে হবে আমাদের, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। কি ভাইয়া? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, সেটাকে আমরা কাইনেটিক অর্থাৎ মিউ কে দ্বারা প্রকাশ করি, সেখানে এফ কে ডিভাইডেড বাই আর, এই আরটাকে আমরা এমজি লিখতে পারবো। তাহলে দেখো আমরা এফটাকে আবার এম এ লিখতে পারবো, তার মানে এমজি, এখানে লেখো এই এম এম কাটা দাও, এটাকে আবার লেখা যায় এ ডিভাইডেড বাই জি। তো যখন যেটার প্রয়োজন হবে তখন সেই সূত্রটা অ্যাপ্লাই করব। সো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এই সূত্রটা জাস্ট খালি আমাদের লাগবে, এই সূত্রটা আমাদের লাগবে, এটা একটু লেস ইম্পর্টেন্ট। সো দেখো আমরা ঘর্ষণ সংক্রান্ত জিনিসটা শিখে ফেললাম। সো ঘর্ষণ সংক্রান্ত জিনিসটা শিখে ফেললাম, হ্যাঁ, আটটা, আর মানে এমজি, ঠিক আছে? সো আলটিমেটলি হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সো সবাই একটু বলো যে ভাইয়া বুঝলাম আমরা ঘর্ষণ সংক্রান্ত, এখান থেকে বেশি কিছু আসে না, জাস্ট এই দুইটা সূত্র একটু কষ্ট করে মনে রাখতে হবে, জাস্ট এই দুইটা সূত্র একটু কষ্ট করে মনে রাখতে হবে। জাস্ট কি করবো ভাইয়া? এই দুইটা সূত্র একটু কষ্ট করে মনে রাখবো, এই দুটো সূত্র একটু কষ্ট করে মনে রাখবো। তারপরে দেখো আর কি কি টপিক আছে আমাদের লেস ইম্পর্টেন্ট টপিকের মধ্যে, যে ভাইয়া ব্যাংকিং কোণ, আমি বলছিলাম ব্যাংকিং কোণ, ঠিক আছে? সো ব্যাংকিং কোণটা একটু দেখার ট্রাই করবো, চলো। এটা অনেক লেস ইম্পর্টেন্ট, এগুলো থেকে এখনকার সিলেবাস অনুযায়ী বেশি একটা প্রশ্ন আসতে দেখা যায় না, ঠিক আছে? এই জন্য লেস ইম্পর্টেন্ট টপিকের আন্ডারে ফেলাই দিছি। সো আমরা কি বললাম? যে ভাইয়া ব্যাংকিং কোণ, ব্যাংকিং কোণ। সো ব্যাংকিং কোণে দুইটা সূত্র আছে, ব্যাংকিং কোণে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র জানলেই এনাফ। ব্যাংকিং কোণ দেখো, ব্যাংকিং কোণ দেখো, আলটিমেটলি আমরা ব্যাংকিং কোণটা কি? যে ভাইয়া দুর্ঘটনা এড়াতে আলটিমেটলি আমরা রাস্তার ভিতরের প্রান্ত থেকে উপরের প্রান্তটা একটু উঁচু করে দেই, যাতে আমাদের কেন্দ্রমুখী এবং কেন্দ্রমুখী বলটা ব্যালেন্স হয়ে যাতে বাঁক নেওয়ার সময় গাড়িটা উল্টায় না যায় বা দুর্ঘটনার শিকার না হয়, ঠিক আছে? সো ব্যাংকিং কোণের সূত্র আমরা বেসিক সূত্রটা কি জানি ভাইয়া? ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। এটা একটা সূত্র গেল। আরও একটা সূত্র আছে, ধরো আমার এই রাস্তাটা ধরো এক্স, আর রাস্তাটার উপরের প্রান্তটাকে আমি এই সূত্রতায় এতটুকু বাড়াই দিছি, ঠিক আছে? সো ব্যাংকিং কোণ এইভাবে আমাদের বাঁক নিবে, বাঁক নেওয়ার সময় যাতে দুর্ঘটনা না হয়। সো দেখো এখানে আমাদের কার সাথে? আমাদের হচ্ছে উচ্চতা এবং আমাদের ভূমির সাথে সম্পর্ক, তার মানে আমরা ট্যান থিটা ইকুয়াল টু আবার কি জানি ভাইয়া? ট্যান থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব, তার মানে এইচ ডিভাইডেড বাই এক্স। তাহলে দেখো এটাও ট্যান থিটা, এটাও ট্যান থিটা। সো দেখো এখন আমরা কখন কোন সূত্র ইউজ করবো এটা নিয়ে তোমরা কনফিউশনে পড়তে পারো, যে ভাইয়া যদি বেগ দেওয়া থাকে তাহলে এই সূত্র, আর বেগ না থাকলে এই সূত্র। সিম্পল হিসাব, যে ভাইয়া কার উপর ডিপেন্ড করবে? এই যে বেগ মহাশয়। এখন দেখো এখান থেকে মূলত যদি তোমাকে প্রশ্ন একটু কঠিন হয় তাহলে এই দুইটার সাথে একসাথে কম্বাইন্ড সূত্র আনতে পারে, যে ভাইয়া দেখো এটাও যদি ট্যান, এটাও যদি ট্যান, তার মানে আমরা ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি ইকুয়াল টু লিখতে পারবো যে ভাইয়া এইচ ডিভাইডেড বাই এক্স। তাহলে এইখান থেকে আমাদের ভি বের করতে বলতে পারে, তাহলে আমরা অতএব ভি নির্ণয়ের সূত্র পাবো রুট ওভার আমাদের হচ্ছে আর জি এইচ ডিভাইডেড বাই এক্স। সো এটা হচ্ছে ভি নির্ণয়ের সূত্র, ঠিক আছে? সো দেখো এখন কখন কোন সূত্র পড়বে, এখানে কিন্তু একটু ঝামেলা আছে, একটু ভালো মতো বুঝো ভাইয়ারা, একটু ঝামেলা আছে, একটু ভালো মতো বুঝতে হবে তোমাদের। দেখো যদি নর্মালি বেগ দেওয়া থাকে তাহলে এই সূত্র, আর যদি বেগ চাই আবার উচ্চতাও দেওয়া থাকে তখন আমরা কোন সূত্র ইউজ করবো? দেখো এইখানে কিন্তু এইচ নাই, এখানে ভাইয়া এইচ নাই, এখানে কিন্তু আমাদের এইচ নাই। সো যদি আমাদের বেগ চাই আবার উচ্চতাও দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সো নর্মালি ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো, যে ভাইয়া আমরা ব্যাপারটা ক্লিয়ার কিনা? সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত বলো তো দেখি ভাইয়ারা, যে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা ব্যাংকিং কোণের ম্যাথমেটিক কনসেপ্টগুলো কীভাবে আসতে পারে, কীভাবে ঘুরাই দিতে পারে, আমরা 100% ক্লিয়ার কিনা? সবাই একটু বলো, সবাই একটু বলো যে লক্ষ্মী বাচ্চারা আমরা ক্লিয়ার কিনা? সবাই একটু বলো তো দেখি আমরা ক্লিয়ার কিনা? সবাই একটু দ্রুত বলো যে ভাইয়া আমাদের ক্লিয়ার কি না, ক্লিয়ার কি না, ক্লিয়ার কি না, একটু বলো, একটু বলো ক্লিয়ার কিনা? দ্রুত 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 একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ধন্যবাদ। এই যে লাস্ট মুহূর্তের দিকে পোলাপাইন চলে যাইতেছে, এতটুকু ধৈর্য তোমাদের আসলে হয় না যে ভাইয়া ক্লাসটা শেষ করেই যাই, একবারে যেহেতু করলাম সো আলটিমেটলি শেষ করেই যাই। এখন তুমি এই কাজটার জন্য আবার তুমি পরবর্তীতে আবার এই ক্লাসটাই করবা, তাহলে কি হইলো ভাই? দুইটাতে তো সময় নষ্ট। আর তোমার যে বন্ধুটা একটানা ক্লাস করবে তার পরবর্তীতে এই রিভিশন দেবে, আর তুমি তার পরবর্তীতে আবার ওই ক্লাস করতেই বসবা, তাহলে কি হইলো? হুদাই সময় নষ্ট না? সো ক্লাসটা শেষ করে যাবা একদম, ঠিক আছে? ভাইয়াদের কথা একটু শোনো ভাইয়া, লাস্ট মুহূর্তে তোমাদের ওই স্টেজটা তো ভাইয়ারা পার করে আসছে, সো ভাইয়াদের এই ক্ষুদ্র অভিজ্ঞতাগুলো তোমাদের কাজে লাগবে, ওকে? আচ্ছা,
সো চলো এখন আমরা তাহলে নেক্সট টপিকে যাব। সো এই টপিকটা তো আমরা ক্লিয়ার করলাম ব্যাংকিং কোণ। এখন জড়তার ভ্রামক, এই জড়তার ভ্রামকের অনেক কিছু পড়ার আছে। সো আলটিমেটলি তোমরা দেখো আমি জাস্ট জড়তার ভ্রামক। সো জড়তার ভ্রামকের কন্ডিশনগুলান তোমরা কোন জড়তার ভ্রামক কি হয় এই কন্ডিশনগুলান একটু বই থেকে দেখে নিবা। কন্ডিশন অর্থাৎ এখানে সূত্রগুলান যে ভাইয়া আমাদের কি যে ভাইয়া একটার হচ্ছে একদম কেন্দ্র দিয়ে ঘুরলে কি হবে, আর একটা একদম লম্ব বরাবর ঘুরলে কি হবে, এই কন্ডিশনগুলো বইয়ে সুন্দর মতো আছে, যে কোনো গাইড বই বা বোর্ড বই যে কোনো জায়গায় আছে। তোমরা এখান থেকে সূত্রগুলান জাস্ট দেখে নিবা। মাঝে মাঝে ডিরেক্ট সূত্র পরীক্ষায় চলে আসে যে ভাইয়া ডিরেক্ট সূত্র, এমসিকিউতে ডিরেক্ট সূত্র পরীক্ষায় চলে আসে। সো সূত্রগুলান দেখে নিবা। সো জড়তার ভ্রামক আমরা কি জানি, মেইন সূত্র I = mr²। আবার যদি চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা m/k² জানি। সো এটার হচ্ছে একক এগুলো নিয়ে পরে কথা বলবো সবার লাস্টে। সো এখন আমি যাই। সো এখান থেকে আমাদের ছোট ছোট ম্যাথমেটিক্স আছে। এখান থেকে ভাইয়া দেখবা যে ছোট ছোট ম্যাথমেটিক্স আছে, কৃষি বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক খুলবা, এখান থেকে ছোট ছোট ম্যাথমেটিক্স আছে। এখান থেকে কি ভাইয়া ছোট ছোট ম্যাথমেটিক্স আছে যে ভাইয়া জড়তার ভ্রামক দেওয়া আমাদের বের করতে বলে চক্রগতির ব্যাসার্ধ অথবা ব্যাসার্ধ দিয়ে। চক্রগতির ব্যাসার্ধ থাকলে আমাদের কে, আর নর্মাল ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা আর, এটা সবাই আমরা জানি। ঠিক আছে। সো একক এবং মাত্রা একটু পরে আমরা আলোচনা করব, সবার লাস্টে একক মাত্রা নিয়ে কথাবার্তা বলবো। এখন আমি একক মাত্রা নিয়ে না যাই। ঠিক আছে। সো আর জড়তার ভ্রামকগুলান কন্ডিশনগুলান একটু বই থেকে দেখে নিবা, ভাইয়া। ঠিক আছে। এটা একটু অনেক লেস ইম্পর্টেন্ট। এই কন্ডিশনগুলান থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ে তেমন একটা প্রশ্ন আসেই না বললেই চলে। ওকে। সো দেখো তারপরে লেস ইম্পর্টেন্ট আমি কি বলছিলাম, রৈখিক এবং কৌণিক সম্পর্ক। এই পার্টটা একটু গুরুত্বপূর্ণ। দেখো লেস ইম্পর্টেন্টের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই টপিকটা, যে রৈখিক এবং কৌণিক সম্পর্ক। রৈখিক এবং কৌণিক সম্পর্ক। সো দেখো সম্পর্ক। সো এই পার্টটা ভাইয়া লেস ইম্পর্টেন্টের মধ্যে ফেলাই দিছি, বাট লেস ইম্পর্টেন্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এইটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই টপিক থেকে। যদি প্রশ্ন আসে লেস ইম্পর্টেন্ট টপিকগুলোর টপিক থেকে, তাহলে এইটাতে সব থেকে বেশি আসার সম্ভাবনা। ওকে, সবাই বুঝতে পারছি? এই টপিক থেকে সব থেকে বেশি আসার সম্ভাবনা সেটা কি, রৈখিক এবং কৌণিক সম্পর্ক। তোমরা অনেকেই আলাদা আলাদাভাবে সূত্র মুখস্থ করে, ভাই রৈখিকের সূত্র আলাদা মুখস্থ করলাম, কৌণিকের সূত্র আলাদা মুখস্থ করলাম, না, জাস্ট প্রতীক মনে রাখবা। দেখো আমরা রৈখিকের জন্য প্রতীক কি মনে রাখতে পারি, দেখো রৈখিক এম, এটা হচ্ছে রৈখিক পার্ট, এটা অনেকবার পড়াইছি, আবার একটু রিভিশন করাই দেই, এটা হচ্ছে কৌণিক পার্ট। দেখো রৈখিক যেটা এম ভর দ্বারা প্রকাশ করি, এটা সেই জায়গায় আই হয়ে যায়। ঠিক আছে, আমি একটু কালারটা চেঞ্জ করি। দেখো আবার এটা যেটা ভি থাকে সেটা ওমেগা হয়ে যায়, এটা যেটা ইউ থাকে এটা ওমেগা নট হয়ে যায়। তারপরে আবার কি আছে, যেটা হচ্ছে আমাদের এস থাকে এটা এখানে থিটা হয়ে যায়। তারপরে কি আছে, যেটা এফ থাকে এখানে হচ্ছে আমাদের টাও হয়ে যায়, যেটা আমাদের এখানে পি থাকে সেটা আমাদের হচ্ছে এল হয়ে যায়। ঠিক আছে। সো নর্মালি এই প্রতীকগুলান মনে রাখবো। দেখো প্রতীকগুলান মনে রাখলে সুবিধা কি, ধরো আমি এফ = এম এর সূত্র জানি, তো এখান থেকে টাও = আই আলফা হয়ে যাবে। ঠিক আছে। আবার এই যে এটাকে আলফা, কৌণিক ত্বরণ হচ্ছে এ আর কৌণিকে আলফা বলা হয়। তারপরে ধরো যে কোনো সূত্র তুমি কনভার্ট করে দিতে পারবা। ধরো আমাদের কৌণিক গতিশক্তি, এটা অনেক গুরুত্বপূর্ণ। সো কৌণিক গতিশক্তি, দেখো এটা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। সো কৌণিক গতিশক্তিটাও একটু লিখে রাখি, কৌণিক গতিশক্তি। সো কৌণিক গতিশক্তি, নর্মাল গতিশক্তির সূত্র কি ভাইয়া, কৌণিক বাদ দাও, যে ভাইয়া ½ mv²। সো এইখান থেকে তুমি কৌণিকে কনভার্ট করে ফেলতে পারবা ভাইয়া, যে E = আমরা দেখো ½ এমটা আই হয়ে যায়, তার মানে আই, ভিটা ওমেগা হয়ে যায়, তার মানে আই ওমেগা স্কোয়ার। দেখছো? সো কৌণিক এবং রৈখিক আলাদা আলাদাভাবে সূত্র মুখস্থ করার কোনোই দরকার নাই, তুমি জাস্ট সিম্বল মনে রাখবা যে রৈখিক পার্টে এটা দ্বারা প্রকাশ করা হয়, কৌণিক পার্টে এই জিনিসটা এইটা হয়ে যায়। জাস্ট এই কয়েকটা কনভার্সন জানলেই তুমি পেয়ে যাবা, এটা আলাদা আলাদাভাবে মুখস্থ করার কোনো বিষয় না ভাইয়া, এটা আলাদা আলাদাভাবে মুখস্থ করার কোনো বিষয় না, বুঝতে পারছি রে? হ্যাঁ, এই যে ডাব্লু বলছো, হ্যাঁ এটা অনেক সময় ডাব্লু দ্বারা প্রকাশ করা থাকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা অনেক জায়গায় ডাব্লু দ্বারা প্রকাশ করা থাকতে পারে। এখন দেখো রৈখিক এবং কৌণিকের মধ্যে সম্পর্ক, দেখো তিনটা সম্পর্ক বা তিনটা সূত্র সবসময় বেশি আসে। দেখো নর্মালি আমরা কি জানি, ভি = আমি দিলাম ওমেগা। আবার দেখো আলফা এ কে আমরা বলি আলফা, আবার এস কে বলি আমরা থিটা, তাই না? এখন সবগুলোর সাথে তুমি আর লাগাই দাও, একটা করে সূত্র হয়ে যাবে। দেখো নর্মালি এটা হচ্ছে কৌণিক রৈখিক, এখানে সবগুলোর সাথে একটা করে আর লাগাই দাও, সবগুলো একটা সূত্র। দেখো এস = আর থিটা একটা সূত্র, এ = আলফা আর একটা সূত্র, ভি = ওমেগা আর এটা একটা সূত্র। দেখছো সুন্দর না ট্রিক্সটা?
জাস্ট রৈখিক কৌণিক, রৈখিক ইকুয়াল টু কৌণিক, রৈখিক ইকুয়াল টু কৌণিক, রৈখিক ইকুয়াল টু কৌণিক করবা, বাকি সবগুলোর সাথেই জাস্ট খালি আমরা আর লাগাই দেবে, একটা করে সূত্র হয়ে যাবে। ঠিক একইভাবে দেখো আমাদের এই সূত্রটার কনভার্সনটা বেশি আসে। দেখো ভাইয়া রৈখিককে আমরা কি দিই, আর কৌণিকে আমরা বলকে টাও দ্বারা প্রকাশ করি, আর হচ্ছে ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি। সো এইখানে দেখো এখানে আমরা দুইটার সাথেই আর গুণ করে দিব, বাট এইখানে আমরা ডট গুণফল করছি, এখানে ক্রস গুণফল করে দিব। এখানে কি করবো ভাইয়া, ক্রস, তার মানে এটা ক্রস এটা ক্রস। তারপরে দেখো এটা হচ্ছে আমাদের কৌণিকে রৈখিকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা, আর এটাকে কি দ্বারা, পি দ্বারা প্রকাশ করা হয়। সো এই দুইটা সম্পর্ক কিন্তু পরীক্ষার হলে বেশি আসে। দেখো এটা হচ্ছে আমাদের কৌণিক পার্ট, এটা হচ্ছে আমাদের রৈখিক পার্ট, এটা হচ্ছে ক্রস গুণ আর, আর এটা হচ্ছে ডট গুণ আর। ওকে, সো ব্যাপারটা ক্লিয়ার রে সবার? আমাকে একটু বলো দেখি ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা রৈখিক এবং কৌণিক সম্পর্ক। দেখো এই পার্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখছি। লেস ইম্পর্টেন্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এই পার্টটা থেকে আসার সম্ভাবনা অনেক 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 বেশি। সবাই আমাকে একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, দ্রুত দ্রুত সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, ক্লিয়ার ম্যান শ্যাম্পু কিনা, বলো 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 বলো। ভাই লাস্ট মুহূর্তে একটু কষ্ট করো রে ভাইয়া, একটু কষ্ট করো। কয়েকটা দিন পর যখন চান্স হয়ে যাবে তখন দেখবা যে আসলে কতটা রিলিফ লাগে, কতটা খুশি লাগে। এতদিন কষ্ট করে আসছো, লাস্ট মুহূর্তের ফিনিশিংটা তুমি দিবে না, লাস্ট মুহূর্তে এসে হাইরা গেলে চলবে? এতদিনের কষ্ট কি এতই সোজা যে ভাই কষ্ট করলাম সব মাইনে নিয়ে সব ছাইরা দিলাম? এত কি সোজা লাইফটা? তুমি কষ্ট করছো, এখান থেকে তো তোমার একটা ফিডব্যাক আনতেই হবে, তাই না? এত সোজা? সো বলো ক্লিয়ার কিনা, সবাই একটু বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার ম্যান কি? ওরে বাপরে, এই তো ক্লিয়ার ক্লিয়ার, একদম ক্লিয়ার ম্যান শ্যাম্পু বানাই ফেলছো, ক্লিয়ার ম্যান শ্যাম্পু বানাই ফেলছো। ওকে, সো এখন দেখো আমরা একদম শেষের পর্যায়ে চলে আসছি, আর সর্বোচ্চ 5 মিনিট লাগবে, 5 বা 10 মিনিট লাগবে আমাদের। আর একটা টপিক পড়াবো, এই টপিকটা দেখো একটু বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। সো দেখো এই যে ঘড়ির কাঁটার, ঘড়ির কাঁটার দেখো এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ঘড়ির কাঁটার কৌণিক বেগ, কৌণিক বেগ। সো এইটাও এই লেস ইম্পর্টেন্ট টপিকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টপিক। এটাও আমি একটু 3 স্টার দিয়ে রাখলাম, ঠিক আছে? লেস ইম্পর্টেন্টের মধ্যে যদি আসে তাহলে এই দুটো থেকে টপিক থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, যে ভাইয়া এই দুটো টপিক থেকে আসার সম্ভাবনা অনেক 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 বেশি। দেখো ঘড়ির কাঁটার কয়টা কাঁটা থাকে? 3টা। একটা হচ্ছে সেকেন্ড, আর একটা হচ্ছে মিনিট, আর একটা হচ্ছে কি ভাইয়া, ঘন্টা। সেকেন্ড, মিনিট, ঘন্টা। সো এই 3টা কাঁটার কৌণিক বেগ তোমাকে বের করা শিখতে হবে। সো কৌণিক বেগ নির্ণয় করার সূত্র কি জানি আমরা, যে ভাইয়া আমরা ওমেগা ইকুয়াল টু কি জানি, ঘূর্ণন সংখ্যা দেওয়া থাকলে 2πn ডিভাইডেড বাই টি। সো আমরা যদি সেকেন্ডের কাঁটাটা বলি, সেকেন্ড, তাহলে দেখো আমরা পাইতেছি কত ভাইয়া, যে 2π একবার ঘুরবে, টিটা 60 সেকেন্ড। তাহলে দেখো এখানে কাটাকাটি করলে পাই ডিভাইডেড বাই 30। আর এককটা কি, একক খেয়াল রাখবা, রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1। সো মিনিট ইনভার্স 1, ঘন্টা ইনভার্স 1 থাকতে পারে। সো এককটা খেয়াল রাখবা। ওকে, আমি নর্মালি সেকেন্ড ইনভার্স 1 এটাই সবসময় পরীক্ষায় বেশি আসে, এটা দিয়ে শেখাচ্ছি। তারপরে দেখো এখন যদি তুমি যাও যে ভাইয়া মিনিটে যাও, মিনিটে কি হবে ভাইয়া, উপরে তো ঠিকই থাকবে 2π1, আর এখানে 60 × 60 তার মানে 3600 হয়ে যাবে। সো এটাকে কাটাকাটি করো, তাহলে কি হবে, পাই ডিভাইডেড বাই 3600 ডিভাইডেড বাই 2, তাহলে 1800 হয়ে যাবে। এটাও কি হবে, রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1। আবার তুমি ঘন্টায় যাও, ঘন্টায় যাও ভাইয়া, ঘন্টা কি হবে, যে 2π × 1, তাহলে এখানে 12 × 3600 হবে, 12 × 3600। তাহলে এটাকে কাটাকাটি করে দেখবা যে ভাইয়া পাই ডিভাইডেড বাই 21600 আসবে, 21600 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1। সো দেখো এখন এই 3টা জিনিস তুমি একটু কষ্ট করে মুখস্থ রাখবা। কি করবা ভাইয়া, মুখস্থ রাখাটা অনেক সোজা। দেখো আমি তোমাকে ট্রিক শিখাই দিই। দেখো নর্মালি আমরা সেকেন্ডের থেকে মিনিট বড়, মিনিটের থেকে ঘন্টা বড়, ঠিক আছে? সো সবগুলাতেই আমাদের পাই ডিভাইডেড বাই থাকে। পাই ডিভাইডেড বাই একটাতে আসে আমাদের কত ভাইয়া, আমাদের 30, আর একটাতে আসে হচ্ছে কত ভাইয়া, 1800, আর একটাতে আসে হচ্ছে 21600। সো এইভাবে তুমি মনে রাখবা, আর এককটা কি, অবশ্যই রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1। এখন যদি তোমার মাথা একটু শার্প থাকে, তোমার যদি মুখস্থবিদ্যা ভালো থাকে, তাহলে তুমি কি করবা জানো, যে ভাই এইটাকে পায়ের মান বসায় দিয়ে কি হয়, সেটাও তুমি চাইলে একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারো। পায়ের মান বসায় দিয়ে, যেমন কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঘন্টার মানটা বহুত আসছে, যে পায়ের মান বসায় দিয়ে। দেখো পাই ডিভাইডেড বাই 21600কে তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে তুমি পাবা ভাইয়া 1.45 × 10 ইনভার্স 4, 1.45 × 10 ইনভার্স 4 রেডিয়ান পার সেকেন্ড। তুমি কোশ্চেন ব্যাংকটা খুলবা, দেখবা যে এই মানটাও অনেক আছে। সো চাইলে তুমি ঘন্টারটা যেহেতু বারবার রিপিট আসছিল, সো এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারো, ভাইয়া মুখস্থ রাখতে পারো।
এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারো। তার মানে দেখো ঘড়ির কাটার 3টা যে কাটা আছে 3টা কাটার কৌণিক বেগ, এইভাবে তোমরা চাইলে সুন্দরভাবে ভাইয়া শর্টকাট ট্রিক্স অবলম্বন করে মুখস্থ রাখতে পারো। ওকে, তো সবাই একটু বললাম এই তো অনুপাত, হ্যাঁ এই তো হাফিজা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলছো ভাইয়া, ধন্যবাদ। আমার মনেই ছিল না অনুপাতের কথা। সো অনুপাতটাও কিন্তু পরীক্ষায় আসে, অলরেডি কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল অনুপাত, কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল অনুপাতটা, এই তো বলে দিছে 712:1, ঠিক আছে 720/12:1, ঠিক আছে। অনুপাতটা একটু দেখে রাখবা, অনুপাতটাও পরীক্ষায় আসে। সো একটু বলো যে ভাইয়া 100% ক্লিয়ার কিনা। সো দেখো আমরা আলটিমেটলি আলহামদুলিল্লাহ নিউটনের বলবিদ্যার ফাইনাল সাজেশন ক্লাস শেষ। যে কয়েকটা টপিক থেকে পরীক্ষায় আসার মতো, যেগুলো 100% ইম্পর্টেন্ট সেগুলোও দেখাই দিছি, একটু লেস ইম্পর্টেন্ট সেগুলোও দেখাই দিছি। এখন একটু ভাইয়ারা মন থেকে বলো তো দেখি ক্লাসটা কেমন লাগলো। আর এইভাবে আমরা যদি পুরো সিলেবাসটা শেষ করি, অন্তত আমার ফিজিক্স এবং ম্যাথ আমি যদি নিজ দায়িত্বে তোমাদের শেষ করা দিই, তোমাদের উপকারে লাগবে কি লাগবে না, বা তোমরা এইভাবে ক্লাস চাও কি চাও না, একটু বলো আমাকে যে কতটা উপকারে আসতেছে তোমাদের, একটু বলো আমাকে যে ভাইয়া এভাবে আমাদের ক্লাস প্যাটার্ন ঠিক আছে। আর যারা নতুন আসো, যাদের ভাই আমি অধ্যায়ভিত্তিক পড়লাম, এখন আমার প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস তো আমি আগে করি নেই, ফাঁকি মারছি, এখনও যেহেতু বহুত সময় আছে, তাহলে তোমরা কি করবা, তাহলে তোমরা জাস্ট আমার ফেসবুক পেজে চলে যাবা, এমডি মনিরুজ্জামান মুন্না পেজে যায় দেখবা যে ভাইয়া একটা ফিচার্ড অপশনে সুন্দর মতো সকল ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে যার যেই অধ্যায় সমস্যা, দেখো অন্তরীকরণ, তারপরে চলতরিৎ, যা যেই অধ্যায় সমস্যা সেগুলো সুন্দর মতো করে ফেলতে পারবা। সবাই একটু বলো আমাকে যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, ক্লাস ভালো লাগছে কিনা, বা ক্লাস নেওয়ার পদ্ধতিটা ঠিক আছে কিনা। এভাবে করলে তোমাদের কাছ থেকে একটা সিট, তোমাদের কাছ থেকে একটা ভালো রেজাল্ট আশা করা যায় কিনা, একটু বলো আশা করা যায় কিনা, একটু বলো তো দেখি ভাইয়া। সবাই একটু বলো যে ভাইয়া আশা করা যায় কিনা, একটু বলো যে কি অবস্থা, সবাই 100% বুঝতে পারছো কিনা। দেখো আমরা আজকের ক্লাসের দাগানো স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার করে বলছি ভাই, ক্লাসের স্লাইড পড়ে যাবা, দেখবা যে এখান থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ সংখ্যক কমন চলে আসবে। ওকে, ক্লাসের স্লাইডটা পেতে জাস্ট ক্লাসটা শেয়ার করে পেজে নক করবা, পেজে নক করলেই হয়ে যাবে। এমডি মনিরুজ্জামান মুন্না ফেসবুক পেজে নক করলেই তোমরা পেয়ে যাবা। ওকে, সো দেখো এখন নর্মালি আমি একটু সামারি করে দেখাই দেই যে ভাইয়া আমাদের একদম শুরুতে আমরা কি নিউটন বলবিদ্যার এই সকল টপিক কিন্তু আমরা শেষ করে ফেলছি, 100% ইম্পর্টেন্ট টপিকগুলান একটু বেশি করে দেখবা, আর লেস ইম্পর্টেন্টগুলান একটু কম করে দেখবা। সো সবাই একটু বলো যে কি অবস্থা ভাইয়ারা। ওকে, সো আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার, জোস। আর একটা তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভাই, আমাদের তো প্রতিদিন ধারাবাহিকভাবে ফ্রি লাইভ ক্লাস চলতেই থাকবে, শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন ক্লাস। কিন্তু তোমাদের যদি রেসপন্স খারাপ থাকে, তোমাদের যদি লাইভ উপস্থিতি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আমি আর ক্লাস কন্টিনিউ করবো না। এত কষ্ট করে তোমাদের যদি ক্লাস নিচ্ছি, তোমরা যদি লাইভে ভাইয়ার সাথে ক্লাস না করো, তাহলে কিন্তু ক্লাস ধাপ করে অফ হয়ে যাবে, ঠিক আছে। সো সবাই প্রত্যেক দিন রাত 9টায় লক্ষ্মী বাচ্চার মতো ক্লাস করতে চলে আসবা। আমি কথা দিচ্ছি লাস্ট মুহূর্তে এই ক্লাসগুলো করো, ক্লাসের স্লাইড থেকে ভাইয়া যা পড়াচ্ছে এখান থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ সংখ্যক কমন পাবা। এতটুকু ভাইয়ার প্রতি আস্থা রাখো, বিগত সালেও ভাইয়ারা পড়াইছি, ওইখান থেকে কমন চলে আসছে, অনেক স্টুডেন্ট আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইছে, তোমরাও ইনশাল্লাহ চান্স পাবা। ওকে, সো একটু বিশ্বাস রাখতে হবে। ওকে, প্রতিদিন কি 2টা করে ক্লাস হবে? না, প্রতিদিন 2টা করে ক্লাস হবে না। নর্মাল ম্যাক্সিমাম দিনেই হচ্ছে সজীবের ক্লাস থাকে, মাঝে মাঝে হচ্ছে আলটিমেটলি কোনো দিন বাদ যাইতে পারে, কোনো সমস্যা নাই। আমরা সেটা তো ক্লাসের আগে বলে দিই যে কোন দিন কি ক্লাস থাকবে। ওকে, সো নর্মালি হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করব, বাট এমার্জেন্সি আমাদের অন্যান্য কাজ থাকে, ঠিক আছে। সো আলটিমেটলি ওই ইংরেজি ক্লাসটা যদি হয় তাহলে আমরা দিয়ে দেবো, আর যদি না হয় তাহলে তো রিলস যাবে না বা অ্যানাউন্সমেন্ট যাবে না, তোমরা বুঝে যাবা। ওকে, সো অনেক ভালো লাগলো ভাইয়া, এভাবে আগেলে ইনশাল্লাহ অর্জন করতে পারবো কৃষি বিশ্ববিদ্যালয়ের সিট। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের প্রতিও আমার যথেষ্ট আস্থা আছে যে না, তোমরা আমি একদম শুরু থেকেই দেখতেছি তোমরা আমার সাথে পরিশ্রম করে যাচ্ছ, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাদের এই পরিশ্রমের প্রতিদান অবশ্যই দিবে। সো হাল ছাড়া যাবে না। ওকে, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। কারো সাকসেস একটু আগে আসে, কারো সাকসেস একটু পরে আসে, এই জিনিসটা মাথায় রাখবা। সকল ভালো স্টুডেন্ট কিন্তু সাকসেস হয় না দিন শেষে, সকল মেধাবী স্টুডেন্টও কিন্তু সাকসেস হয় না দিন শেষে, ঠিক আছে। তোমাকে লেগে থাকতে হবে, প্রচুর একদম ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে, পড়াশোনা করে যাইতে হবে, দেখবা যে ইনশাল্লাহ একদিন তুমিও ভালো কিছু করবা। ওকে, সো এই ছিল আজকের কথাবার্তা। এভরিডে লাইভে থাকবো। হ্যাঁ, এই তো এই যে দেবনাথের মতো সবাই লাইভে থাকিও, না হলে কিন্তু ভাইয়া একটু মন মানসিকতা ভেঙে যায়, আরে এত কষ্ট করে পোলাপানির জন্য ক্লাস নিচ্ছি, লাইভে থাকতেছে না, তখন কিন্তু ক্লাস অফ করে দেবো, ঠিক আছে। সো লাস্ট পর্যন্ত থাকিও ভাইয়া, ইনশাল্লাহ এই ক্লাসগুলো থেকেই সর্বোচ্চ সংখ্যক কমন চলে আসবে। আর দাগানো স্লাইডটা পেতে অবশ্যই ক্লাসটা শেয়ার করে পেজে নক দিয়ে দাও, দেখবে যে দাগানো স্লাইডটা দিয়ে দিবে। সো আজকে এই পর্যন্তই, কালকে আবার ইনশাল্লাহ দেখা হবে ঠিক রাত 9টায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।